নাকি কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। ও এই ব্যাপার। তা এই মেয়েটা যা বলেছে তা কি সত্যি? ওই, তুই কে রে যে তোকে বলতে হবে? আমি কে তা না হয় পরে জানতে পারবি, আগে আমার মার তো খেয়ে নে। আকাশের কথাগুলো ওরা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে। বাংলা সিনেমার মতো তাকিয়ে থাকবি নাকি আমাকে মেরে মেয়েটাকে নিয়ে যাবি? শালা, আজকে তোকে এমন মার মারবো যে সারা জীবন মনে রাখবি। আগে আয়, তারপর দেখাচ্ছি। এরপর আকাশ ওদের সাথে মারামারি করতে থাকে। অন্যদিকে ইরা দাঁড়িয়ে আছে ওদের মারামারি দেখতে ব্যস্ত। একদিকে মারামারি দেখছে, অন্যদিকে ওদের ভিডিও নিতে থাকে। ওদের সবাইকে মোটামুটি ওখানেই মারতে থাকে। এদিকে কিছুক্ষণের ভিতরে ওখানে পুলিশ আসতে থাকে। তাই আকাশ ওদের মারা বন্ধ করে গাড়িতে উঠে যায়। আকাশ যাওয়ার পর পুলিশ এসে ইরাকে বলে, ম্যাম, আপনার কিছু হয়নি তো? আর ওই ছেলেটাকে আমাদের দেখে ভয় পেলো কেন? ভয় পাবো না তো কি করবে? আচ্ছা, আগে এদের নিয়ে যান, মুখ থেকে কথা বের করুন। কেন আমাকে তুলে নিয়ে যেতে এসেছে? শিওর ম্যাম, আমরা ওদের নিয়ে যাচ্ছি আর আমাদের আরেকটা গাড়ি আপনাকে বাসায় পৌঁছে দিবে। ঠিক আছে। এদিকে ইরা বাসায় গেল, অন্যদিকে আকাশ চলে আসলো ওর বাসায়। ওই বাড়িতে এসে অনেক পরিবর্তন দেখতে পেল, কেননা এই এক বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তা কি পরিবর্তন হয়েছে তা আপনারা গল্পের সাথে থাকুন, সবটা জানতে পারবেন। এদিকে বাসার ভেতর প্রবেশ করার সাথে সাথে আকাশের পুরো পরিবার যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি অবাক হয় আকাশ ফিরে এসেছে কেন তা চিন্তা করে। কারণ এই পরিবারে কেউই ওকে দেখতে পারে না। আর কি কারণে আর কি হয়েছিল অতীতে তা আপনারা জানতে হলে অতীতের কথা জানতে হবে। কিন্তু অতীতে শুরু করার আগেই ইরা ওর বাবা মার কিছু কাহিনী বলে যায় আপনাদের। মা, তুই ঠিক আছিস তো? বাবা, আমি ঠিক আছি। একটা ছেলে আমাকে বাঁচিয়েছে, নয়তো ওরা তো আমাকে তুলে নিয়েই যেত। এই জন্য আমি বলেছি তুই সিকিউরিটি নিয়ে বাইরে যেতে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। বাবা, আমি কি জানতাম নাকি এত কিছু হয়ে যাবে? তাই এখন যেহেতু জানতে পেরেছিস, তাহলে তো এইবার থেকে সিকিউরিটি নিয়ে বের হবি। ওই ছেলের মতো একটা হলেই হবে। কোন ছেলে? আরে বাবা, যে ছেলে আমাকে বাঁচিয়েছে। আমিও একটু ওই ছেলেকে দেখি। এই দেখো ভিডিও। এই বলে ভিডিও চালু করে দেয়। ইরা ওর বাবা মা ভিডিওটা দেখতে থাকে। ইরার বাবা ভিডিও দেখে কিছু বুঝতে পারছে না, কারণ আকাশের মুখটা বাঁধা ছিল, সেজন্য চেহারা দেখা যাচ্ছিল না। ছেলেটার মুখই তো দেখা যাচ্ছে না, তাছাড়া নাম কি জানিস? সরি বাবা, কিছুই নিতে পারিনি তোমার ওই অফিসারদের জন্য। আচ্ছা, এখন তাহলে যাও, ফ্রেশ হয়ে রেস্ট নাও। এখন আপনাদের পরিচয় করিয়ে দিই। ইনি ইরার বাবা। পেশাগত দিক থেকে উনি একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আর ইরা ওনার একমাত্র মেয়ে। এখন তো আপনারা ইরা আর ওর বাবার সম্পর্কে জানলেনই। এবার চলুন আকাশের কাছে যাই। কি ব্যাপার, তুই ফিরে এলি কেন? না, পারো না, কারণ এই বাড়িতে তোমার কোনো অধিকার নেই। আমার বাড়িতে আমার অধিকার থাকবে না তো কার থাকবে? বাহ, এই এক বছরে দেখি তোর মুখের অনেক কথা ফুটেছে। এই আকাশ এখন আর আগের আকাশ নেই যে তাকে যা বলবে সে তা শুনবে। ওহ, তাই নাকি? ভাগ্য ভালো বাবা মা বেঁচে নেই, নয়তো ওনারাই তোকে বের করে দিত। বাবা মা বেঁচে নেই কথাটা শুনে আকাশের চোখ দিয়ে পানি পড়তে থাকে, কেননা এই এক বছরে আকাশ ওনাদের কোনো খোঁজ খবর রাখেনি, আর রাখবেই বা কেন? এই পরিবার থেকে তো আকাশকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাই জেদের কারণে ওদের খোঁজ খবর নেওয়া হয়নি। কিন্তু শত জেদ থাকলেও বাবা মা তো ওনার, তাই চোখের পানি ধরে রাখতে পারলো না। তবেও পরিস্থিতি সামাল দিয়ে বাবা মা মারা গিয়েছে, তা এই সম্পত্তি তো আমরা দুই ভাই, আর ঈশারও ভাগ আছে। ঈশা ওর ভাগ্যের অংশ বিক্রি করে দিয়ে রুপি নিয়ে চলে গিয়েছে। কিন্তু কার কাছে বিক্রি করেছে? কার কাছে আবার? তোমার ভাইয়ের কাছে। কি ভাই? এতগুলো রুপি কোথায় থেকে পেল? তা জেনে তুমি কি করবে? আমি জেনে কি করব মানে? তোমরা আমার সম্পত্তির ভাগ না দিয়ে নিজেদের মধ্যে কি করে নিতে পারলে? কারণ তোর মৃত্যু একটা ডেথ সার্টিফিকেট বের করি, আর ওটার মাধ্যমেই আমি তা করি। যদিও ঈশাও জানে তুই মৃত। ছি ভাইয়া ছি, তুমি এতটা নিচে নামতে পারলে? এখানে নিচে নামার কি আছে? এই একটা বছরে তুমি এতটা পাল্টে গেলে। তাছাড়া এর আগেও আরও খারাপ ছিলে, কিন্তু এই বছরে তোমাকে এতটা খারাপ বানিয়ে দিয়েছে। ওই, মুখ সামলে কথা বল। একদম আওয়াজ করবি না। একটা মিথ্যে অপবাদ দিয়ে পুরো সংসারের সবার কাছে খারাপ বানিয়ে কি করে দিয়েছিস তা কি তোমাদের মনে নেই? কোন মিথ্যা অপবাদ? বাহ, ভুলে গেলে তাহলে এত তাড়াতাড়ি? বেশ করেছি, তোকে অপবাদ দিয়েছি, আর এই অপবাদ দিয়েছি বলেই তো আজকে সবাই তোকে ঘৃণা করে। পাঠক পাঠিকারা, আপনারা হয়তো বুঝতে পারছেন না কোন মিথ্যে অপবাদের কথা বলছি। তাহলে চলুন আপনাদের আকাশের অতীত সম্পর্কে কিছু জানাই। অতীত অনেক সুখে ছিল আকাশ আর ওর পরিবার।
বাবা মা ভাই আর ছোট বোনকে নিয়ে। দিনে দিনে যত বড় হচ্ছিল ততই আকাশকে ওনারা অবহেলা করতে যাচ্ছিল। এর কারণ চলুন বলি আপনাদের। কলেজ থেকে বাসায় ফিরছিল তখন আকাশ ওর আব্বুকে বলে, আব্বু, আমার কিছু রুপি লাগবে। কেন? কলেজে ফিস দিতে হবে। আমার থেকে রুপি নেই, তাছাড়া এখান থেকে নিজের খরচ নিজেকে বহন করতে শিখতে হবে। মানে ঠিক বুঝি নাই আব্বু, আমি এই ছোট বয়সে নিজের খরচ কি করে চালাবো? যেখান থেকে পারিস নিজের খরচ নিচে বহন কর। ভাইয়া, তোমার খরচ তো আব্বু এখনো চালাচ্ছে, তাহলে আমার কেন পারবে না? সব প্রশ্নের উত্তর হয় না, তাই ভালো হবে নিজের খরচ নিজেই চালাও, নয়তো বাড়ি থেকে বের হয়ে যাও। ওই দিন আব্বু ও আম্মু তার বড় ভাইয়ের সাথে কথা শুনে অনেক কেঁদেছিল আকাশ। কেননা তখন আকাশের বয়স ছিল মাত্র 19। তাড়াতাড়ি রোজগার করব কি করে? এতদিনে কিছুক্ষণ পর ঈশা আসে আকাশের কাছে। ভাইয়া, আমার জন্য কি এনেছিস? আমি যে তোর জন্য কিছু আনতে পারিনি, তাছাড়া কি করে আনবো বলো? পরিবার থেকে কেউ আমাকে রুপি দিবে না, আমাকে নিজের খরচ নিজেকে চালাতে বলতেছে। হঠাৎ কি হলো সবার তাই তো জানি না। ভাইয়া, চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। এইদিকে যেতে যেতে 1 বছর চলে যায়। আকাশ কলেজে লাইফ শেষ হয়ে যায়। এই কয়েকদিনে কিছু কাজ করে নিজের খরচ নিজেই চালাতে হয়েছে আকাশকে। পরিবার হঠাৎ করে এমনটা পাল্টে যাওয়াতে আকাশ মেনে নিতে পারেনি এইভাবে। কিছুক্ষণ পর আকাশ, আকাশ, জি আব্বু। এই মাস থেকে সংসারে তোমাকে রুপি দিতে হবে। কি বলছো আব্বু? আমি এই কয়েক বছর ধরে নিজের পড়াশোনা নিজে বহন করতেছি, এখন ভার্সিটিতে উঠেছি, এখন তো আরও খরচ বেড়েছে, সেখানে কিনা তুমি এই কথা বলতেছো? বলতেছি, কারণ আমি এইভাবে তোমাদের আর বসে বসে খাওয়াতে পারবো না। কিন্তু আব্বু, তুমি সব কিছু আমাকে কেন বলো? বড় ভাইয়াকে তো কখনো কিছু বলো না। ওকে বলি আর না বলি তা কি তোর থেকে জিজ্ঞেস করে নিতে হবে নাকি? তাছাড়া যা বলছি তাই করবি, নয়তো এই বাড়ি থেকে বের হয়ে যেদিকে দু চোখ যায় চলে যেতে পারিস। এদিকে আকাশ কি করবে বুঝতে পারছে না, কেননা দিনের পর দিন ওরা আকাশকে এমনভাবে অবহেলা করতে থাকে যা বলার বাইরে। কিছুক্ষণের পর আবির কল দেয়। হ্যাঁ আবির, বলো, কিছু জানতে পেরেছিস কি? জানতে পেরেছি, কিন্তু ব্যাপারটা তুই কিভাবে নিবি তা বুঝতে পারছি না। কি হয়েছে বল। আমি আব্বুকে বলে জানতে পারলাম তুই নাকি ওদের কোনো সন্তানই না। আবিরের কথা শুনে আকাশের হাত থেকে মোবাইল পড়ে যায়, তার সাথে কান্নায় ভেঙে পড়ে। কেননা যাদের এতদিন ধরে নিজের বাবা মা ভেবে এসেছে আজকে তারা ওদের বাবা মা না, তা জেনে কি হবে তা তো ভাবতেই পারছেন। সবটা সামনে নিয়ে আকাশ নিজের কাজ করতে ব্যস্ত। পরদিন আকাশ আবিরের সাথে দেখা করে, কেননা আবিরের বাবা মা একজন উকিল, তাই ওনার সাথে কথা বলার জন্যই বের হয়। আবির, তোর বাবাকে সবটা জানিয়েছিস তো? সবটা জানানো শেষ, এখন যে কাজটা করার বাকি আছে ওটা আব্বুকেই তোকে বলবে। চল তাহলে তোর আব্বুর কাছে। এই তো, যেতে হবে না, আব্বু নিজেই চলে এসেছে। আশাতে আকাশ সালাম দেয়। উনি সালাম নিয়ে বলে, কি ব্যাপার আকাশ, তুমি এখানে? জি আঙ্কেল, আমি আপনার থেকে আমার কিছু জানার ছিল। কি কথা বলো তো? আঙ্কেল, আপনি তো জানেন আমি যে বাসাতে আছি আর যাদের আমার বাবা মা মনে করি ওনারা আমার আসল বাবা মা না, কিন্তু ওনারা ছোটকাল থেকে আমার সাথে ভালো ব্যবহার করে এসেছে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে ওনারা এরকম খারাপ ব্যবহার কেন করে যাচ্ছে আমার সাথে? এর কিছু কারণ আছে। কি সে কারণ আঙ্কেল? তার আগে বলো, তুমি হঠাৎ করে এইসব জানতে চেয়েছো কেন? আর তাছাড়া কিছু কি হয়েছে? জি আঙ্কেল, ওই বাড়ির সবাই আমার সাথে যা তা ব্যবহার করতেছে, কিন্তু ঈশা বাদে। যেমন? একটু ডিটেলসে বলো। আকাশ এরপর সবটা বলতে থাকে, কি থেকে কি হয়েছে না হয়েছে সবটা বলতে থাকে। সবটা শোনার পর যা ভেবেছিলাম ঠিক তাই হলো। ওনারা এখন তোমাকে এই জন্য অবহেলা করতেছে এতে করে তুমি ওদের কাছ থেকে চলে যাও, এতে করে ওদের সম্পত্তির ভাগ যেন তুমি না পাও। কিন্তু আমার তো এইসব কিছুই চাই না। দেখো, এই দুনিয়া বড়ই অদ্ভুত। কেননা ওনারা ছোটোকালে তোমাকে এনেছে, তারপর তোমাকে নিজেদের ছেলে বলে গ্রহণ করে, এবং কাগজে কলমে উল্লেখ আছে। এখানে আরও অনেক কিছু বলা আছে। কি কি আছে বলুন আমাকে। আমি তোমাকে ফাইল দিচ্ছি, তুমি নিজেই পড়ে নাও। এরপর ফাইল পড়তে থাকে। ফাইল পড়ে আকাশ যা বোঝার বুঝে গিয়েছে। সবটা বোঝার পর, আঙ্কেল তাহলে আমি চলি? আচ্ছা যাও, তবে সাবধানে থাকবি। ওনারা যখন তোমাকে রোজগার করতে বলেছে তখন তুমি তাই করো, নয়তো ওই বাড়ি ছেড়ে চলে যাও।
এতগুলো বছর ধরে ওই বাড়িতে আছি, তাছাড়া ওনারা যখন এটাই চায় আমি তাই করব। আচ্ছা দেখো, যদি কোনো সাহায্য লাগে তাহলে আমাকে জানাবে। ঠিক আছে আঙ্কেল। আবির, আমি তাহলে চলি, কাল ভার্সিটিতে আসলে দেখা হবে। ঠিক আছে। এরপর ওখান থেকে বের হয়ে আসে। এখন হয়তো আপনারা বলবেন ফাইলে কি আছে, সব কিছু তো আপনাদের বলা হয়নি, কিন্তু সবটা আপনারা জানানো হবে। কেননা যদি এখন থেকে সব কিছু জেনে যান তাহলে তো গল্পটা পড়ার মজা হারিয়ে ফেলবেন। তাই আপনারা এখন না জানবেন তাও চলবে। পরের দিকে সকালে আকাশ যখন ভার্সিটিতে যাবে তখনই আকাশ খেতে আয়। আসতেছি। খাবার টেবিলে সবাই উপস্থিত ছিল। তখনই আকাশের বড় ভাই বলে, আব্বু, আকাশ মাসে কত করে দিতে হবে ওকে তা জানিয়ে দাও। ভাইয়া আপু, আকাশ ভাইয়া কেন টাকা দিবে বুঝতে পারছি না। বাসায় তো আমি আর বড় ভাইয়াও থাকি। কই, তুমি তো কখনো ভাইয়া থেকে টাকা চাওনি, আর নাই আমার থেকে কখনো চেয়েছো, তাহলে কেন এরকম করতেছো? যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না। কি বুঝছি না বলো তো? আমার যথেষ্ট বোঝার বয়স হয়েছে। ঈশা, তুই চুপ কর। আকাশ, তুমি প্রতি মাসে 2000 রুপি করে সংসার খরচ দিবে। ঠিক আছে, তাই হবে। কি ঠিক আছে? তুই এতগুলো রুপি পাবি কি করে? তাছাড়া তুই একা কেন রুপি দিবি তাই তো বুঝতেছি না। বলবো তোকে একদিন সব কথা। এখন তুই চল, দেরি হয়ে যাচ্ছে। চল। ঈশা এবার ইন্টারে ভর্তি হয়েছে। আকাশ অনার্স 3য় বর্ষে। এই কয়েকদিনে মোটামুটি টিউশনি করে নিজের খরচ চালিয়ে নিচ্ছে। এই দিকে দিন যেতে থাকে, আকাশ বড় হতে থাকে। কিছুদিন পর, ঈশা চল, এক জায়গায় যাব। কোথায় যাব? তোর ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব। সত্যি মা? তাহলে আমি আকাশ ভাইকে বলি। ওকে জানানোর দরকার নেই। আমি একটা কথা বুঝি না, তোমরা ওর সাথে এমন আচরণ করো, মনে হচ্ছে আকাশ ভাইয়া তোমার সন্তানই না। ঈশা, আমি যা বলছি তাই হবে। ঠিক আছে। এদিকে ওনারা সবাই মেয়ে দেখতে গিয়েছে, মেয়ে পছন্দ করে আসে। 3 দিন পর বিয়ে, তাই পুরো বাড়ি আস্তে আস্তে সাজাতে থাকে। কালকে বিয়ে, তাই আকাশ মোটামুটি সব কাজ করতে থাকে। আকাশের সাহায্য করার জন্য আবিরও আসে। এদিকে আকাশের বড় ভাই, তার পরিবার সবাই যায় বিয়ে বাড়িতে। ওনারা বিয়ের কাজ শেষ করে বউ নিয়ে বাড়িতে আসে। রাতের বেলায় আকাশ, আবির আর কয়েকটা মেয়ে গল্প করছিল। তখন একটা মেয়ে, আপনাকে চেনা চেনা লাগতেছে। জি, আমি আকাশ। রাশেদ আমার বড় ভাই। আমি রোজা। চিনি আপনাকে, আপনি ভাবির ছোট বোন। তাহলে চলুন না একটু ওই দিকে গিয়ে কথা বলি। কিন্তু এরা কি করবে? এরা কারা? আমার বন্ধু আবির, ও তো একা একা বোর হয়ে যাবে। কিছু হবে না, আসুন আমার সাথে। আকাশের হাত ধরে নিয়ে আসে একটা সাইডে, নিয়ে এসে আকাশকে জড়িয়ে ধরে। কি করছেন কি? কই কি করলাম? এইভাবে জড়িয়ে কেন ধরে আছেন? আপনাকে ভালো লাগে সেজন্য। দেখুন, আপনি কিন্তু ভুল করতেছেন। দেখো, কোনো ভুল নয়। তুমি চাইলে এখন আমাকে কিছুটা একান্তভাবে নিতে পারো। আশেপাশে কেউ নেই। দেখুন, আমি ওইসব পারবো না। না পারলে আমি কি জন্য আছি? দেখুন, আমি কিন্তু এখান থেকে চলে যাব। যদি এখান থেকে চলে যান তাহলে আমি চিৎকার করে বলবো আপনি আমাকে এখানে এনে আমার সাথে অসভ্যতামি করছেন। আপনি তো সাংঘাতিক মেয়ে দেখতেছি। এর চেয়ে সাংঘাতিক তো আমাকে কাছে পেলেই বুঝতে পারবে। তাই তাড়াতাড়ি জড়িয়ে ধরো আর কিস করো। এদিকে ও না চাইতেও রোজাকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। রোজা কোনো রিয়াক্ট করছে না, উল্টে আরো সায় দিচ্ছে আকাশের সাথে। এতে ওরা দুজন অনেকটা কাছাকাছি চলে যায়। ঠিক তখনই রোজার বোন চলে আসে। রোজা, তুই এখানে? ছি ছি ছি, তুই এরকম ভাবে? ভাবি, তোমার দেবরকে আমার পছন্দ হয়েছে। তাই বলে তুই এরকম ভাবে ওকে? আপু, তুই কিন্তু কিছু বলবি না। ঠিক আছে, আর দেবরজি তুমি এত দুষ্টু হলে কি করে? ভাবি, আমি কিছু করিনি, আমার ইচ্ছে। তোমার বোন। আপু, তোমাকে কিছু জানতে হবে না, তুমি চলো তো। এদিকে আকাশ কি করবে কিছুই বুঝতে পারছে না। কোন দিকে কি হচ্ছে ওর সাথে কিছুই আকাশ বুঝতে পারছে না। বুঝতে পেরেছে ওর ভাবি অনেক ভালো হবে। ওখান থেকে আসার পর আবির বলে, কিরে, তোর ঠোঁট লাল কেন? ওই কিছু মনে হয় খেয়েছিলাম, তার জন্য এরকম মনে হচ্ছে। বন্ধু, আমি সবটা বুঝতে পারি, কিন্তু কি বুঝতে পেরেছিস তুই? এই যে লুকিয়ে লুকিয়ে। ওই মেয়েটার চরিত্র ভালো না। কিভাবে বুঝলি? কারণটা হচ্ছে ওই মেয়েকে দেখে মনে হচ্ছিল এর আগেও অনেক ছেলের সাথে এরকম করেছে। কি বলছিস এইগুলো? ঠিকই বলেছি।
এখন তাহলে কি করবি? কেউ দেখেনি তো? ওর বোন দেখেছে। কেন বোন? আরে আমার ভাবি। কিন্তু উনি কিছু বলেনি? উনি বলবে কি? উল্টা উনি তো আরও উস্কে দিতে চেয়েছিল। এমনটা তো নয় বোন, দুইজনেই একই রকম। জানি না, তবে যাই হোক আমার কি। সেটাই তো, ওনারা তো তোকে নিজের পরিবার মনে করে না। যদি করতো তাহলে তোরও চিন্তা হতো ওনাদের জন্য। আচ্ছা যাই হোক, এখন আমি রুমে যাই। তুই কি বাড়িতে চলে যাবি? আমি বাড়িতে যাব। এইদিকে আবির বাড়িতে যায়, অন্যদিকে আকাশের রুমে শুয়ে থাকার কিছুক্ষণ পর আকাশ ওর বুকের উপর নরম কিছু অনুভব করে। যদিও কোলবালিশ নিয়ে আকাশ ঘুমায়, তাই কোলবালিশ মনে করে অনেকটাই ওরকমভাবে জড়িয়ে ধরে। কিছু কিছু পর ভারী অনুভব হয়, তাই চোখ মেলে তাকিয়ে মোবাইলের আলো দেয়। আলো দেওয়ার সাথেই রোজাকে দেখে চমকে ওঠে। এ কি, আপনি এখানে কেন? তাহলে আমার কোথায় থাকার কথা? তাই বলে আমার রুমে কেন? আমার ইচ্ছে হয়েছে সেজন্য এসেছি। এদিকে ওরা কথা বলে, অন্যদিকে আকাশের মা আসে ওখানে ওদের দেখে বলে, ছি ছি ছি, আকাশ তুই ওই মেয়েটার সাথে একই বিছানায়? মা, বিশ্বাস করো, উনি আমার বিছানায় এসেছে। রোজা, আকাশ কি সত্যি বলেছে? হ্যাঁ, আসলে আমি থাকার জন্য জায়গা পাচ্ছিলাম না, তাই এখানে এসে শুয়ে পড়ি। আচ্ছা আকাশ, তুই বাইরে গিয়ে ঘুমা, রোজা এখানে একা ঘুমাবে। কেন আমার রুম থেকে বের হব? ওই তুই চুপ কর, তোর রুম কি করে হলো? তোকে এখানে ফ্রিতে থাকতে দিয়েছি, তাই এখান থেকে সর। আকাশ ওর মায়ের কথায় কষ্ট পেয়ে চলে গেল। কিছুক্ষণ পর রোজা তো বুঝতেই পারো না কি হলো, কারণ রোজা নতুন, সেজন্য কিছু জানে না। এদিকে আকাশ গিয়ে ছাদে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা সবাই নিজেদের মতো করে খেতে থাকে। এদিকে সকালবেলা আকাশ যখন নিচে নামে, ওই নবাবের বাচ্চা, এতক্ষণ লাগে কি ঘুম থেকে উঠতে? মা, আসলে আমি... চুপ কর, যা ওখানে গিয়ে খেতে বস। ঠিক আছে। এদিকে খাবারের পর্ব শেষ করে আকাশ চলে আসে ওর রুমে। এদিকে রোজাও কিছুক্ষণ পর আকাশের রুমে চলে আসে। ওখানে আসার পর দরজা আটকে দেয়। কি ব্যাপার, দরজা কেন আটকালেন? রাতে তো কিছু হয়নি, তাই এখন ওইগুলো করতে এসেছি। এই ওইগুলা মানে? যেগুলো একটা মেয়ে তার হাজবেন্ড থেকে চায়। কিন্তু আমরা তো বিবাহিত নই। বিবাহিত না হয়েছি তো কি হয়েছে? একটা মেয়ে যখন রাজি, তখন তুমি আর না করার কে? আমি রাজি না। দেখ, ভালোই ভালো বলছি, নয়তো আমি এখন চিৎকার করে বলবো তুই আমার সর্বনাশ করতে চেয়েছিস। এমনটা করবেন না প্লিজ। তাহলে এখন আমাকে আদর কর, তাহলে আমি কাউকে কিছু বলবো না। এদিকে আকাশের হাতে আর কোনো উপায় ছিল না, কারণ আকাশের কেউ বিশ্বাস করবে না। এমনিতে ওকে কেউ শান্তিতে থাকতে দেয় না, তারপর এত বড় অপরাধ দিলে তো আকাশ পুরোর অবস্থায় খারাপ হয়ে যাবে। তাই রাজি না থাকা সত্ত্বেও ওইসব করতে থাকে। তবে ওই সব বলতে আপনারা বেশি গভীরে যায়েন না, কেননা ওই সব কিছুই হয়নি। কিছুক্ষণ পর রোজা আকাশের রুম থেকে বের হয়ে যাবায় রোজার বোন তা দেখে ফেলে। উনিও কিছু বলেনি, কেননা রোজা এই বাড়িতে আসলে ওদের দুই বোনেরই লাভ। এইভাবে 7 দিন যাওয়ার পর আকাশের বোনের কাছে সবকিছু অস্বাভাবিক লাগতে লাগলো, তাই উনি আকাশের ভাইকে নিয়ে রুমে আসে। ওগো শুনছো? বলো। তোমাকে একটা কথা বলবো, যদি রাগ না করো। কি কথা? তাড়াতাড়ি বলো, আমাকে বের হতে হবে। আমি বলতে চেয়েছি আকাশের সাথে আমার ছোট বোনের বিয়ে দিয়ে দিতে, তুমি কি বলো? তোমার মাথা ঠিক আছে? আকাশ আমার আপন ভাই না, তাই তুমি ভুলেও এই কথা মুখে আনবে না। তাছাড়া আকাশকে তো আমি ছাড়বো না। তোমার বোনকে প্রেমে ফেলে এই বাড়িতে থাকার ব্যবস্থা করে নিয়েছে। না দুলা ভাই, আমি আকাশকে পছন্দ করি। দেখো শালিকা, আকাশ এই বাড়ির কেউ না, তাই ওকে বিয়ে করে তুমি সুখী হবে না, কারণ ও বাবা বা কেউ নেই। আমরা ওকে বাড়ি থেকে বের করে দিলে ওর থাকার জায়গা নেই। তাহলে ভেবে দেখো কি করবা। কি বলছেন? তাহলে ওর মতো একটা ছোট লোকের সাথে আমি ওসব করেছি? সব করলে মানে কি কি করছো? রোজা, কি করলে তুমি? এখন কি করব? আচ্ছা, চিন্তা করবেন না, আমি আর ওর কাছে যাব না। তাছাড়া আমি তো আজকে চলে যাব, আর ওইগুলো আমার জন্য কমন ব্যাপার। তোমার বোন দেখতেছি। ওই একটু ওরকম। আপু, আমি তাহলে গেলাম। এইদিকে রোজা চলে যায়। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। এবার আকাশের ভাবিও আকাশের সাথে খারাপ ভাষায় ব্যবহার করতে থাকে। এবার আর কোনো কিছুই সহ্য করতে পারছে না। এইদিকে ওকে তো বাড়ি থেকে তাড়ানোর কোনো প্ল্যানও পাচ্ছি না।
আচ্ছা, চুরি করার দায় ওকে বের করে দিলে কেমন হবে? তা না করে আরও কিছু প্ল্যান আছে। কি সেটা? মাথা কাছে আনো, কানে কানে বলতেছি। এরপর কানে কানে সবটা বলে দেয়। সবটা শোনার পর আকাশের ভাবি রাজি হয়ে যায়। পরদিন ওদের বাসায় সবাই বাড়ির বাইরে যায়, শুধু আকাশের ভাবি আর আকাশের মা ছিল। কিছুক্ষণ পর আকাশ, আমার রুমে আসো তো। কেন ভাবি? রুমের বাল্ব একটু সমস্যা আছে, তাই ওটা একটু ঠিক করে দিতে হবে। আচ্ছা যাও, আমি আসতেছি। কিন্তু মা কোথায়? উনি গোসল করতে গিয়েছে। আচ্ছা, আমি আসতেছি। কিছুক্ষণ পর আকাশ ওর ভাবির রুমে যায়। ভেতরে যাবার মাত্রই আকাশের ভাবি দরজা বন্ধ করে দেয়। এতে করে আকাশ কিছুটা বিচলিত হয়ে যায়। কি ব্যাপার ভাবি, দরজা বন্ধ করলেন কেন? কি জন্য বন্ধ করেছি তা তো বুঝতেই পারবে। এদিকে আকাশের ভাবি ওয়াশরুমের পাশেই ছিল, উনি ওখানে দাঁড়িয়ে ছিল। এতে করে আকাশের মা কখন বের হবে আর ওই সুযোগে কাজে লাগাবে। যখন বুঝতে পেরেছে উনি বের হবে, তখনই ভাবি নিজের বুক থেকে কাপড় সরিয়ে নেয়। তারপর ব্লাউজটা হাত থেকে বুতাম খুলে ছিঁড়ে ফেলে। আকাশকে গিয়ে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে, বাঁচাও, বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। ভাবি ছাড়ো আমাকে। কি করছেন? এইভাবে চিৎকার কেন করছেন? ছাড়ুন আমাকে। এদিকে চিৎকার শুনে আকাশের মা ওয়াশরুম থেকে বের হয়ে আকাশকে ওইভাবে দেখে ফেলে। আকাশ ওর মাকে দেখে সাথে সাথে ওখান থেকে উঠতে যাবে, কিন্তু এবার আর উনি আকাশকে ধরে রাখেনি। ছি আকাচ্ছি, তুই এতটা নিচে নামতে পারছিস, আমি কল্পনাও করতে পারিনি। মা বিশ্বাস করো, আমি সব কিছু করিনি। ভাবি জোর করে আমার সাথে এইগুলো করেছে। দেখেছেন মা, আপনার ছেলে কিভাবে বানিয়ে বানিয়ে মিথ্যে বলতেছে। তুই যদি আজকে এই বাড়ি থেকে বের হয়ে যাবি, আমি তোকে এই বাড়িতে আর দেখতে চাই না। এদিকে আকাশের ভাবি তো বানিয়ে বানিয়ে বলতে থাকে, কিন্তু কিছুই করার ছিল না, কেননা উনিও চায় না আকাশ এই বাড়িতে থাকুক। তাই সব কিছু নিয়ে বের হয়ে যায়। এদিকে ভাবি প্ল্যান সফল হয়েছে, তাই উনি একটা হাসি দেয়। আকাশ যাওয়ার পর সবাই এক এক করে আসে। মামা, আকাশ ভাই কোথায়? কেন, কি হয়েছে? ভাইয়ের জন্য আমি শার্ট আর প্যান্ট এনেছি। ওকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। কি বলছো কি মা তুমি? কেন বের করে দিলে? ও, আজ তোর ভাবিকে পেয়ে আমার বলতেও লজ্জা করে। আমার মোটেও বিশ্বাস হয় না ভাইয়া এই কাজ করেছে। তাহলে আমি নিজের চোখে ভুল দেখেছি? তুমি ভুল দেখোনি, তোমাকে ভুল দেখানো হয়েছে। মানে? আমি ঠিক বলেছি, কারণ তোমরা কেউ চাও না আকাশ ভাই এখানে থাকুক। বড়দের মুখের উপর কিভাবে কথা বলতে হয় তা মনে হয় তুই ভুলে গিয়েছিস। না মা, আমি বলিনি, কিন্তু তোমরা ভুলে যাও আকাশ ভাইয়া যদিও আমার নিজের ভাই না, তাও আমি সবই জানি। কি? তুই কি করে জানলি? কারণ ভাইয়াই আমাকে বলেছে ওই কথাটা। তাছাড়া এটাও বলেছে তোমরা নিজেরা চক্রান্ত করে ভাইয়াকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য অনেক চেষ্টা করে যাচ্ছ, আর আজকে ভাবির জন্য তা সফল হয়েছে। কি বলতে চাস তুই ঈশা? তোর ভাবি কি করছে? কি করিনি তাই বলো? মিথ্যে অপবাদ ভাইয়াকে দিয়ে এই বাড়ি থেকে বের করাটাই ছিল তোমাদের উদ্দেশ্য। তুই কি করে জানিস? আমি জানি, কারণ ভাইয়া আমাকে না থাক। তোমরা যখন কেউ চাও না, তখন আর আমি শুধু শুধু বলে লাভ কি আর? তাছাড়া ভাইয়া তো আর এই বাড়িতে আসবে না, তাই সত্যিটা তোমরা নাই জানলে। আকাশ ভাইয়া তোমাদের নিজের বাবা মায়ের জানে, কিন্তু তোমরা কখনো তাকে সন্তানের মায়া মমতা দাওনি। দেখ ঈশা, তুই বেশি বাড়াবাড়ি করবি না। ঠিক আছে, করলাম না। এইদিকে এদের দিকটা রেখে চলুন আকাশ কি করে তা দেখে আসে। বাড়ি থেকে বের হয়ে আবিরের সাথে যোগাযোগ করে। আবির, সবটা তো বললাম, এখন কি করবি? দেখ, আমি তো এবার আর্মিতে অ্যাপ্লাই করছি, তাছাড়া তুইও কর। আমার থেকে সব দিক দিয়ে তুই বেটার আছিস, তাই আমার মনে হয় তুই টিকে যেতে পারবি। কিন্তু ততদিন আমি থাকবো কোথায়? আমার সাথে থাকবি। এদিকে দিন যেতে থাকে। আকাশ ও আবির ওরা দুজনেই আর্মিতে সিলেক্ট হয়ে ট্রেনিংয়ে চলে যায়। ট্রেনিংয়ের 8 মাস আকাশ কারোর সাথে যোগাযোগ করেনি, তবে 8 মাস এখানে ট্রেনিংয়ে গেলেও সব মিলিয়ে প্রায় 1 বছর শেষ ওরা নিজেদের ট্রেনিং শেষ করার পর। আকাশ ও আবির, তোমরা দুজনে খুব ভালো টেক্সট করতে পেরেছো, আর তোমরা দুজনেও অনেক ভালো টেক্সট করতে পেরেছো। তাই তোমরা দুজন চাইলেই সৈনিক পদের চেয়ে অফিসার পদে যোগ দিতে পারো, কিন্তু তার জন্য কি স্যার? তোমাদের আরও 4 মাস ট্রেনিং করতে হবে, তাহলে তোমাদের স্যাটেলাইট ম্যাপ, সব ধরনের বন্দুক আর মেধা দিয়ে গড়ে তোলা হবে। যদি তোমরা রাজি থাকো তাহলে আমি তোমাদের নামটা এখানে লিখে দিব। অবশ্যই লিখতে পারেন,
তাহলে তোমরা একটা কাজ করো, 7 দিন ছুটি দিলাম, তোমরা নিজেদের বাড়ি থেকে ঘুরে আসো। এরপর তোমাদের 4 মাসের স্পেশাল ট্রেনিং শুরু হবে। ধন্যবাদ স্যার। এরপর আকাশ ও আবির চলে আসে ওইখান থেকে। আবির প্রথমে ওর বাড়িতে চলে যায় আর ওইখান থেকে আকাশ ওর বাড়িতে আসে। এরপর কি হয়েছে না হয়েছে তারপরে তো প্রথম পর্বেই জেনেছেন। তাহলে অতীত শেষ করে বর্তমানে চলে আসি। বর্তমান। দেখো ভাবি, তোমরা আমার সাথে আগে কি ব্যবহার করেছো তা আমি মনে করতে চাই না। এখানে আমি 5 দিন থাকবো, তাই আমাকে কোনো রকম ডিস্টার্ব যদি করেছো তাহলে তোমাদের খবর আছে বলে দিলাম। এদিকে আকাশ ওখানে প্রথম দিন থাকে, পরদিন বের হয়ে আসে, ঈশার সাথে দেখা করে। ঈশা তো আকাশকে দেখে অনেক খুশি হয়েছে। ভাইয়া তুই বেঁচে আছিস? হ্যাঁ বোন, আমি বেঁচে আছি। কিন্তু এত বছর পর আমার কথা তোর মনে পড়লো? এরপর সবটা বলতে থাকে। ঈশা তো সবটা শুনে অনেক খুশি হয়। এদিকে ঈশার বাড়ির প্রথম দিন থেকে আবার রওনা দেয়। ওখানে একটা শপিং মলে আসে, তখন আকাশ ইরাকে দেখতে পায়, কিন্তু ইরা চিনতে পারে না, কেননা ওই দিন মুখ দেখেনি সেজন্য। একবার ভেবে আকাশ গিয়ে বলবে, কিন্তু এতে কেমন একটা দেখায়, তার আর বলেনি। কিছুক্ষণ পরই ওখানে কিছু লোক আসে, পুরো শপিং মলটা ঘিরে রেখেছে, কাউকে বের হতে দিচ্ছে না। কি ব্যাপার, কি চান আপনারা? ওই চুপ থাক, আর কোনো কথাই বলবি না, নয়তো মেরে ফেলবো এখনই। এদিকে ইরা ও তার বান্ধবীরা ভয় পেয়ে আছে, এদিকে আকাশও চুপচাপ বসে আছে। যদিও টেররিস্টের সংখ্যা তেমন বেশি না, খুবই কম। এদিকে আবির কল দিয়েই যাচ্ছে, ওখান থেকে কোনো রকমে একটা জায়গায় চলে যায়। কিছুক্ষণ পর কল রিসিভ করে। বলো। কোথায় তুই? এই তো আমি একটা শপিং মলে, এখানে কিছু সমস্যা হচ্ছে। কি সমস্যা? এরপর সবটা জানাই। এদিকে আবির সেই পুলিশ এবং আর্মি অফিসারকে জানিয়ে দেয়। 1 ঘন্টার মধ্যে পুরো শপিং মল আর্মি ও পুলিশে ঘেরাও করে ফেলে। কিছুক্ষণ পরই ভিতরে যেসব টেররিস্ট আছো তারা কেউ বলেও পালানোর চেষ্টা করবে না, যদি করো তাহলে কেউ বেঁচে ফিরতে পারবে না। এদিকে টেররিস্ট ওরা ভয় পেয়ে যায়, কেননা ওরা এসেছিল মল থেকে রুপি চুরি করার জন্য। কেননা এখানে 20টা স্বর্ণ দোকান আছে, ওইগুলো হাতিয়ে নিতে পারলে ওদের লাইফ সেটেলড হয়ে যাবে। ওরা তো সবটা শুনে মাথা গরম করে ফেলে। কার এত বড় সাহস হয়েছে পুলিশকে কল করার? আমরা কিভাবে বলবো, আমাদের সব মোবাইল তো আপনাদের কাছে। তাহলে এইসব লিক কি করে হলো? আমরা কি জানি? বুঝতে পারছি, কয়েকটা লাশ না ফেলে তোদের শিক্ষা হবে না। আপনারা তো রুপি আর স্বর্ণ নেওয়ার জন্য এসেছেন, তাহলে শুধু শুধু মানুষদের কেন মারবেন? ওই তুই দেখি সে প্রথম থেকে বেশি কথা বলিস, তোকে আগে শেষ করতে হবে। তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত বল? আমাকে মারার জন্য 6 জন লোক আমার সাথে যাবে। ওই আমরা এসেছি মোটে 10 জন, তোর সাথে 6 জন যদি যায় তাহলে বাকি 4 জন মিলে এখানে কি করব? দেখুন, আমার শর্ত আপনাদের মানতে হবে। এদিকে ইরা সহ বাকি সবাই আশ্চর্য হয়ে যায়, যেখানে সবাই নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত, সেখানে কিনা সেই ছেলে কি সব উল্টাপাল্টা বকে চলেছে। কি বলছেন? আপনার কি মাথা ঠিক আছে? কেন? না মানে যেখানে ওদের থেকে বাঁচতে চাইবেন সেখানে তো তা না করে আপনি কি না। তা আমার উপরে ছেড়ে দিন। আচ্ছা, ওই দিন পুলিশ আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করেনি তো? কোন দিন? না, কিছু না। কিরে, তোরা দেখি একজন আরেকজনকে খুব ভালো করেই চিনিস। আচ্ছা, চিন্তা করার কারণ নেই। এই মেয়েকে আমরা আমাদের বন্দুকের সামনে রাখব, যদি কোনো সমস্যা হয় তাহলে একে আগে মেরে ফেলব। না, এমনটা করবেন না, সেরকম কিছুই হবে না। ওই তোরা ওকে ছাদে নিয়ে যা, আর ওকে গুলি করে ওর বুকটাকে শেষ করে লাশটা নিচে ফেলে দিবি। কিছু লোক আকাশকে নিয়ে যায়, ওরা নিয়ে একটা জায়গায় দাঁড় করায় ওকে। এরপর একে একে যেই মারতে আসবে, ওরা মারার আগেই দূর থেকে কেউ নিশানা করে ওদের 6 জনকে মেরে ফেলে। ওরা মরে যাবার পর ওদের থেকে কিছু বোমা আর বন্দুক নিয়ে কাছে লুকিয়ে রাখে। এখন হয়তো আপনারা বুঝতে পারছেন আসলে কি হয়েছে এখানে। তাহলে চলুন সবটা বলি আপনাদের। আকাশ ইচ্ছে করে ওদের ছাদে নিয়ে এসেছে, কেননা ভিতরে কি বলতেছে আর না বলছে সবটা আবির শুনতে পায়। সেজন্য আবির দূর থেকে বন্দুক নিয়ে বসেছিল। আবির একজন সাবস্ট্রুটার, তাই দূর থেকে নিশানা করা ওর জন্য সমস্যা হয় না ওদের মারার পর। আবির, ওরা মারা গিয়েছে, আমি নিচে যাচ্ছি। ভিতরে আর মাত্র 4 জন লোক আছে, তাই আমি বাকিটা সামলে নিব। ঠিক আছে, কিন্তু আমি এখানেই থাকবো। যদি তুই কোনো খারাপ পরিস্থিতি দেখেছিস তাহলে আমাকে জানাবি, আমি এখান থেকে ওদের ট্রিট করে দেবো। তার জন্য কি কি করতে হবে তা তোকে বলে দিতে হবে না নিশ্চয়ই? ওকে, আমি এবার নিচে যাচ্ছি। সাবধানে যাবি। ওখান থেকে নিচে নেমেই ওদের ওপর গুলি করতে থাকে।
এইভাবে গুলি করাতে ওদের দুইজন ওখানেই মারা যায়। কারণ সর্বপ্রথম ওই লোকটাকেই মারে যেই লোকটা ইরার মাথায় বন্দুক ধরেছিল। এইভাবে কারোর কিছুক্ষণ পর ওদের শেষ করে দেয়। এইভাবে ওদের সবাইকে মারার পর। ধন্যবাদ আপনাকে, কিন্তু তখন আপনার ওই কথাটার মানে আমি ঠিক বুঝতে পারিনি। কোন কথা? ওই যে পুলিশ আপনার কথা জিজ্ঞেস করেছে কিনা। বাসায় গিয়ে বসে ভাবতে থাকেন, উত্তর পেয়ে যাবেন। আচ্ছা যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। প্রথমবার ধন্যবাদ পাওয়ার সময় পাইনি। আচ্ছা যাক গিয়ে সেসব কথা, এখন তাহলে চলি আমি। এই বলে চলে আসে। এদিকে কিছুক্ষণ পরেই পুলিশ ও আর্মি লোক এসে সবাইকে নিরাপদে বাইরে নিয়ে যেতে থাকে। এদিকে আকাশ বাড়িতে আসে। কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? যেখানে যাই তাকে আপনাকে বলতে হবে? তা কেন বলবি, আমার রুমে আয়। গত 1 বছর আগেও এইরকমভাবে রুমে ডেকে নিয়ে বাড়ি ছাড়া করেছেন, এখন আবার নতুন করে কোন নাটক শুরু করবেন? কোনো কিছু না, আগে আয়। এরপর আকাশ যাবার পর আগের মতো আকাশের ভাবি এবারও নিজের শাড়ি খুলে ফেলে আর ব্লাউজ কিছুটা ছিঁড়ে ফেলে। যদিও আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিল, কিন্তু এখনও বুঝতে পারছে না আসলে কি চাচ্ছে। বাহ, আবারও সেম আগের মতো কাহিনী। ওই দিন তো তোকে বাড়ি থেকে বের করেছে, আজকে তোকে আমি জেলে দিব। কিছুটা আবাল মার্কা লোক আছে যারা নাইস, নেক্সট, অসাধারণ এই শব্দ ছাড়া কমেন্ট করতে পারে না। আরে ভাই, এই কমেন্ট না করে গল্প সংক্রান্ত কমেন্ট করেন। কি জন্য শুনি? এই যে আমার ইজ্জত নিতে চেয়েছিলি তুই, সেজন্য। ও তাই? আজকে তো ওয়াশরুমের দরজা খোলা আছে, ভিতরে কেউ তো নেই। তাহলে নতুন করে কিভাবে কি প্ল্যান করলেন? তা তো না জানলেও চলবে। তার রুমে ক্যামেরা নেই তো? ক্যামেরা কি দরকার, বাইরে পুলিশ আছে আগে থেকে। এখন শুধু আমি চিৎকার দিব আর ওরা চলে আসবে। যাক, সব দেখে আগের থেকে সেট করা। আচ্ছা তাহলে একটা কাজ করুন, যতটুকু ছিঁড়েছেন পুরোটা ছিঁড়লেই তো পারতেন। কেন কেন? বারে, এইটুকু ছিঁড়ে তো কিছুই দেখা যাচ্ছে না, তাই পুরোটা ছিঁড়লে তো ভালো কিছু দেখা যেত। এই বলে একটা টান দিয়ে ব্লাউজ ছিঁড়ে আকাশের হাতে চলে আসে। এতে করে উনি নিজের বুকটা হাত দিয়ে ঢেকে রেখেছে। একদম কাছে আসবে না বলে দিলাম। ও তাই? 1 বছর আগে যে অপবাদ দিয়েছিলে তা আজকে আমি শোধ করে নিব। এই বলে আকাশ ওর ভাবিকে জড়িয়ে ধরে। এতে করে ভাবি চিৎকার করে ওঠে। প্লিজ দরজা ভেঙে ভেতরে আসতে 2 মিনিটের মতো লাগে, কিন্তু এই 2 মিনিট অনেক কিছু হয়ে গিয়েছে যা আপনারা না জানলেও চলবে। আকাশের ভাবি চাদর গায়ে দিয়ে বিছানার এক কোণে বসে আছে। পুলিশে আকাশকে ঘিরে দাঁড়ায়। আকাশের ভাবি এই অবস্থা দেখে পুলিশের বুঝতে বাকি রইল না, কিন্তু এর আগে যে ওদের সব প্ল্যান সাজানো তা আকাশ তো জানি। পুলিশ কিছু ছবি উঠিয়ে আকাশকে নিয়ে আসে। আসার সময় মোবাইল রেখে দেয়, কিন্তু আকাশের মোবাইল দেওয়ার আগে সবকিছু আবিরের কাছে পাঠিয়ে দেয়। পুলিশ ওকে থানায় নিয়ে আসে। এদিকে ইরা ওর বাড়িতে গিয়ে ওর বাবাকে সবটা বলতে থাকে। আচ্ছা বাবা, ছেলেটা আমাকে একটা কথা জিজ্ঞেস করেছে, কিন্তু আমি এর মানে বুঝতে পারিনি। কোন কথার মানে? এই যে বললো ওই দিন পুলিশ কিছু জিজ্ঞেস করেছে কিনা ওই ছেলেটার কথা। এই কথাটার মানে বুঝিস নি তুই? না বাবা। আরে ওই ছেলেটা ওই দিন তোকে বাঁচিয়েছে। কি? তুমি কি করে শিওর হচ্ছ? নয়তো যে কথা তুই আমার আর ওই ছেলেটা জানে সে কথা এই ছেলেটা বলছে। এখন ওরা দুজনেই একই ব্যক্তি। সত্যি বাবা, তোমার মাথায় কত বুদ্ধি। আমি এখানকার রাষ্ট্রপতি, যদি আমার মাথায় বুদ্ধি না থাকে তাহলে এই চেয়ারে বসে থাকতে পারতাম না এতদিনেও। তা ঠিক বলেছ। তুই কি ওই ছেলেটার মেয়ে বা পছন্দ করতে শুরু করে দিয়েছিস? জানি না বাবা। তা ছেলেটা সম্পর্কে কোনো তথ্য কি জানিস? না বাবা, ওর তো কোনো ছবিও নেই আমার কাছে। তাহলে ওকে খুঁজে বের করব কিভাবে? আচ্ছা আব্বু, ওই শপিং মলের ক্যামেরায় তো ওই ছেলের ছবি থাকবে। তুমি ওই ছবিগুলো যে করেই হোক আনার ব্যবস্থা করো। ঠিক আছে, আমি এখনই অর্ডার দিয়ে দিচ্ছি। অন্যদিকে আকাশ এখনো জেলের ভিতরে। কিছুক্ষণ পর ওখানে আবির আসে। অফিসার, আবার বন্ধুকে কি জন্য অ্যারেস্ট করেছেন? ও, তুই তাহলে ওর বন্ধু? তোকেও মনে হচ্ছে ওর সাথে ভেতরে পাঠাতে হবে। আমি কি করেছি? তোর বন্ধু ওর ভাবির ইজ্জত দিতে চেয়েছিল, তাই ওকে গ্রেপ্তার করেছি। বেশি কথা বললে তুই ওর সাথে জড়িত আসিস তা বলে পাঠিয়ে দিব। আচ্ছা, আপনাদের তো খবরও দেওয়া হয়নি, তাহলে কিভাবে আপনারা ওখানে গেলেন? মানে ঠিক বুঝলাম না। আমার বন্ধু যে ওর ভাবির ইজ্জত নেবে তা আপনারা আগে থেকেই কি করে জানলেন? তাছাড়া ওর ভাবির ইজ্জত নেওয়ার 3 মিনিটের মাথায় আপনারা এত তাড়াতাড়ি করে ওদের বাসায় আসলেন। আমার তো মনে হচ্ছে ওকে ফাঁসানোর জন্য আপনারা ও দায়ী আছেন। কি?
তোর এত বড় সাহস, তুই আমাদের উপর? এখন তোকে ও ভিতরে ভরে রেখে দেব, তাহলে বুঝতে পারবি। উকিল সাহেব, আপনি এখানে আসুন। এরপর উকিল এসে আবিরকে ওখান থেকে ছাড়িয়ে দেয়। উকিল তো চলে যায়। আবির ও আকাশ যাওয়ার আগে বলে, তুই তো ওদের সাথে সামিল ছিলি, তা আমি জানি, তবে একটা কথা তোকে বলা হয়নি। আমি আবারও এই থানায় ফিরে আসব, তবে যেদিন আমি আসব ওই দিনটা তোর চাকরির শেষ দিন হবে। এদিকে ওখান থেকে আকাশ বাসায় আসে। বাসায় আসার পর আকাশের ভাই ও ভাবি দুজনে ওখানে উপস্থিত ছিল। আকাশ ওর ভাবিকে তাচ্ছিল্য করে বলে, ভাবি সেরকমভাবে বানিয়েছ, ভাইয়া তো এমনিতেই খুশি তাপে। এখন হয়তো আপনারা এর মানে বুঝতে পারেননি। আপনারা কেন আকাশের ভাই ও বুঝতে পারেননি, তাই তো শুধু তাকিয়েই ছিল। আকাশ ওর ব্যাগগুলো গুছিয়ে নেয়। গুছিয়ে নিয়ে বের হবার আগে বলে, আমি চলে যাচ্ছি, আর আসবো না এই বাড়িতে। তবে যাওয়ার আগে বলে যাই, আমি যাওয়ার পর ভাইয়াকে অন্তত বলিও যে ওই দিন কি কি হয়েছিল। তার সাথে এতটুকু বলবো, কখনো কারো সাথে এইরকম খারাপভাবে আচরণ করো না, কেননা খারাপ আচরণ করতে গিয়ে একদিন ওই আচরণেরই শিকার হয়ে উঠবে। তাই ভালো থাকবেন। আকাশ চলে যায়। এদিকে আকাশের ভাইও বুঝতে পারছে না, তাই উনি আকাশের যাওয়ার পর স্ত্রীকে বলে, কি হয়েছিল ওই দিনে রুমের মধ্যে? প্ল্যানের বাইরে ও কি করছো? ওই দিন ও আমার সাথে। এবার আকাশ কি কি করেছিল সবটা বলতে থাকে। উনি সবটা শোনার পর নিজের কানকেও বিশ্বাস করতে পারেনি। কি, ও তোমার সাথে? ওকে ফাঁসাতে গিয়ে আমি নিজে অনেকটা ফেঁসে গেলাম। আচ্ছা, যাওয়ার হয়ে গিয়েছে, বাইরের কেউ জানে না, এতে হবে। তাছাড়া তুমিও আমার কথাই করতে গিয়েছিলে, নিজের তার শিকার হলে। এখানে তোমার কোনো দোষ নেই, তাই তোমাকে কিছু করতে হবে না। তাছাড়া ও চলে গিয়েছে, তাই তুমিও ওই দিনের কথা কাহিনীও মন থেকে মুছে ফেলো। ঠিক আছে, কিন্তু কেন করলো আমার সাথে এরকমটা? এর আগেও একবার ওকে এই মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করেছিলাম, আর আজকে আবার তা করতে চেয়েছিস, এই জন্য ওটাই সত্যি করে বসেছে। আমি সব কিছু ভুলে যাব তাহলে। বলে যেও। এইদিকে আকাশ আবিরের সাথে একটা দিন থাকতে থাকে। এইদিকে আকাশ ক্যাম্পে যাওয়ার আগে আবার ও একবার বের হয়। ওই দিন আবারও ইরার সাথে দেখা হয়। আকাশ লিফট দিয়ে উপরে উঠছিল। ওই লিফটে ইরাও ছিল। লিফটে অতিরিক্ত মানুষ হওয়ার কারণে ইরা ধাক্কা খেয়ে আকাশের বুকে গিয়ে বাড়ি খায়। এতে করে ইরার ঠোঁট ও আকাশের ঠোঁট এক হয়ে যায়। এতে করে ওরা দুজন চোখ বন্ধ করে ফেলে। চোখ মেলে ইরা আকাশকে দেখতে পায়। ইরা তো অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা ওর জীবনে প্রথম কিস ছিল এটা। এরা কিছু বলতে যাবে তার আগে আকাশ ওখান থেকে বের হয়ে যায়। ইরা অনেক ডাকার পরেও আকাশ পিছনে তাকায়নি। সেজন্য ইরার বান্ধবী নদী বলে, আমার স্বপ্নের মানুষটাকে তুই বুঝবি না, ওই ছেলেটাকে খুঁজতে থাক। যে ছেলেটার সাথে মাত্র আমার কিস না, কিছু না, আমি যে ছেলেটাকে খুঁজতেছি তুই ওই ছেলেটাকে খুঁজতে থাক। যা দেখেছিস তাই নিয়ে খুঁজতে থাক, যে করে হোক ওকে খুঁজে বের কর। ওরা অনেক খোঁজার পর আকাশের সন্ধান পেল। ওরা দুজন গিয়ে আকাশের সামনে দাঁড়ায়। কি ব্যাপার, তখন আমার কথার উত্তর কেন দেননি? কি করে দিব, একটা অ্যাক্সিডেন্টের জন্য ওই কিসটা হয়ে গেল। আমি ভেবেছিলাম আপনি আমাকে কয়েকটা কথা শোনাবেন, তাই তো আমি আর ওখানে দাঁড়াইনি। এত বেশি বোঝেন কেন আপনি? আচ্ছা, এখন কি বলবেন? আপনার নাম আর ডিটেলসটা আমাকে পাঠিয়ে দিন। কেন কেন? দিতে বলেছি। আমি পারভেজ হোসেন আকাশ। আর আপনার নামটা? আমি ইরা চৌধুরী। তা আপনার পরিচয় বলুন। এদিকে আকাশের তার পরিচয় বলতে যাবে, তখনই, কিরে, কোথায় তুই? সময় তো চলে যাচ্ছে। আমি আসতেছি। এই ঠিকানা তো বলে যান। সময় নেই, অন্য কোনো সময় দেখা হলে বলবো। এই সময়টা কবে আসবে? নাম্বার তো দিয়ে যাবেন। আমি যেখানে যাচ্ছি ওখানে ফোন নেওয়া যায় না। তাছাড়া 5 মাস পর হয়তো আমাদের দেখা হতে পারে। কি 5 মাস অপেক্ষা করতে হবে? আমার জন্য কেন আপনি অপেক্ষা করবেন? তা আপনার না জানলেও চলবে। এখন এটা বলুন, 5 মাস কিভাবে দেখা হবে? এখন যেরকম দেখা হয় অনাকাঙ্ক্ষিতভাবে, তখন না হয় দেখা হবে। কিন্তু আমি যে এত মাস অপেক্ষা করতে পারবো না। আমার কিছু করার নেই, ভালো থাকবেন, এবার যেতে হবে। এদিকে আকাশ তো চলে যায়। এখান থেকে বড় অফিসারের কাছে যায়। উনি ওদের পেপার হাতে দেয়। ওরা পেপারগুলো নিয়ে উঠে পড়ে গাড়িতে। এবার গাড়ি চলতে থাকে। কোনো এই ট্রেনিং একটা গুহার ভিতর হবে। এইসব ট্রেনিং অনেক সতর্কতার সাথেই হবে। এদিকে ওরা ট্রেনিং করতে থাকে। অন্যদিকে ইরা ওর বাবার কাহিনী নিয়ে একটা পর্বটা শেষ করব, কেননা আপনারা এই 4 মাস আকাশের সাথে কন্ট্যাক্ট করতে পারবো না।
তাই এই 4 মাসে কি কি হয় তা আপনারা জানতে পারবেন ইরার বাসায় আসার পর। আব্বু আব্বু কি হয়েছে? এইভাবে চেঁচাচ্ছিস কেন? আব্বু ওর নাম জানতে পেরেছি। কার নাম? এই তো যে আমাকে দুবার বাঁচিয়েছে তার নাম। তা নাম কি ওর? পারভেজ হোসেন আকাশ, কিন্তু এর বাইরে কোনো কিছু জানি না আমি। আচ্ছা, এরপর দেখা হলে বাকিটা জেনে নিও। আমার একটা মিটিং আছে, ওই মিটিং শেষ করে আসি। আচ্ছা যাও। রাকিব সাহেব 3 জন সিকিউরিটি নিয়ে বেরিয়ে পড়ে মন্ত্রিসভার উদ্দেশ্যে, কারণ আজকের মিটিং হবে ইউসুফ খানকে নিয়ে। ইউসুফ খানকে তা আপনারা একটু পরেই ওনার সম্পর্কে জানতে পারবেন। কিছুক্ষণ পর, আজকের মিটিং কি জন্য তা আমাকে বলুন। স্যার, আপনাকে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য ডাকা হয়েছে। কি নিয়ে? স্যার, আপনি তো ইউসুফ খানকে চিনেন। ওই ইউসুফ খান আমাদের দেশে বেশিরভাগ বোম ব্লাস্টের পিছনে ইউসুফ খানের হাত ছিল। তা তো জানি, কিন্তু আজকের মিটিং কিসের জন্য? স্যার, আজকের মিটিং হচ্ছে আমরা যাচ্ছি ইউসুফ খানকে ফাঁসি দিতে। কিন্তু স্যার, যদি এই খবরটা টেররিস্টরা জানতে পারে তাহলে কি হবে ভাবতে পারছেন তো? এটাই তো বড় সমস্যা। ওরা যদি জানতে পারে তাহলে তো একের পর এর হামলা করেই যাবে ওরা। স্যার, এই নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। আপনি সম্পূর্ণ দায়িত্ব আমার উপরে ছেড়ে দিন। আমি আমার আর্মি অফিসারদের নিয়ে ওই ইউসুফ খানকে মারার চেষ্টা করব। কিন্তু এতে যদি 5 কান হয়ে যায়? দেখুন স্যার, এখানে আমরা 3 জন আছি। আপনি তো আর কাউকে বলতে যাবেন না, আর আমি যেহেতু দায়িত্ব নিয়েছি তাই আমি তো আর কাউকে বলবো না। স্যার, ওর যেহেতু পুলিশের হেফাজতে আছে, ওখান থেকে আমি ওকে কৌশলে বের করে নিয়ে আসব। দেখুন, আপনারা না হয় কাজ করবেন, কিন্তু অন্য কোনো পুলিশ যদি ওকে চিনে নেয়, এই খবরটা যদি কাউকে বলে দেয়, এর জন্য ও ব্যবস্থা আছে। আমি ওই ইউসুফ খানের সাথে আরও 10 জন কয়েকদিকে নিয়ে আসব। সবার মুখে কাপড় পরা থাকবে। তাছাড়া ওই জেলে 10 জন আছে ফাঁসির আসামি, ওদের সাথে ইউসুফ খানকে ও না হয় আমরা বের করে নিয়ে আসব। কিন্তু আপনারা সবটা পারবেন তো? ফাঁসি আপনারা আমাদের ওখানে দিতে পারবেন। আপনারা গাড়ির ব্যবস্থা করেন। আমাদের গাড়ি আসলে আমি ওদের সবাইকে এক এক করে আপনাদের হাতে তুলে দেব। তাছাড়া ওদের অজ্ঞান করে দেওয়া হবে, এতে করে কেউ কোনো কিছু বুঝতেও পারবে না। তবে আমি আমার মতো করে সবটা করব, বাকিটা আপনাদের হাতে। ওকে, তাহলে হবে। আমি নিজেই ওই গাড়িতে উপস্থিত থাকব। ওই গাড়ির সব দিক দিয়ে সুরক্ষা থাকবে। কোনো রকম গুলি বা বোম দিয়ে ওই গাড়ির চাকা নষ্ট করা সম্ভব না। আমি ওকে আমাদের স্পেশাল জেলে আনবো, আর ওখানে আমি আর আমার রাখা থাকবো। এরপর ও 10 জনকে একা ফাঁসি দিয়ে একসাথে। তাই হবে। আপনারা কোন রাস্তা দিয়ে যাবেন তা আমি জিজ্ঞাসা করব না। ওকে, তাহলে স্যার আপনি এই কাগজে সাইন করে দিন, আমি বাকি ব্যবস্থা দিব। এরপর রকিব সাহেব সাইন করে দেয়। উনি ওনার বাসায় চলে আসে। এইদিকে পরের দিন আর্মির বড় অফিসার আসে কিছু সৈনিক নিয়ে। নিন, এবার তাহলে এই কয়েদিদের আমার কাছে পাঠিয়ে দিন। তার মধ্যে ইউসুফ কোনজন তা চিহ্নিত করে দিবেন, কেননা আমাদের তো মূল টার্গেট ওকে নিয়ে। চিন্তা করবেন না, আমরা সব দিক দেখে নিব। তাছাড়া ইউসুফকে আমরা একটু অন্যরকম পোশাক পরাবো। ওকে, তাহলে তাই করুন। 1 ঘন্টা পর 10 জন কয়েদিকে আনা হলো। একে একে ওদের গাড়িতে ওঠানো থাকে। ওরা সবাই গাড়িতে উঠে যাবার পর, ওকে, আমি তাহলে ওদের নিয়ে যাচ্ছি। আপনারা ততক্ষণে আমাদের পিছু করবেন। যদিও আমাদের গাড়ির বাইরে আরও সৈনিক আছে, কিন্তু তাও আপনারা খেয়াল রাখবেন। তা আপনারা কোন আন্ডারগ্রাউন্ডে যাবেন তা তো আমরা জানি না। চিন্তা করবেন না, আমরা কোনো বিপদে যদি পড়ি ওখানে একটা অ্যালার্ম আছে, ওটা অন করে দিব, তাহলে আমাদের জিপিএস আপনারা পেয়ে যাবেন। তবে একটা কথা, আপনারা সাহায্য আমাদের লাগবে না, শুধু আমাদের উপরে হামলা হয়েছে বা তা বোঝানোর চেষ্টা করব। আপনি নিশ্চিত থাকতে পারেন, ইউসুফের ব্যাপারে কেউ জানে না, কিন্তু বাকিদের ব্যাপারে যদি কোনো রকম তথ্য ওরা বুঝতে পারে বা ওদের দলের কেউ যদি হামলা করে, আর্মিদের উপর হামলা করবে, তাও সাধারণ লোকজন। এটা কখনো হয়নি আর হবেও না।
আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে। ওকে, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। এদিকে ওদের নিয়ে বেরিয়ে পড়ে। ওদের উপর অনেক হামলা করতে থাকে। বড় অফিসার ভালো করে জানে কোনো না কোনো দলের লোক এই কাজ করবে, তাই আর্মির লোকও ভালো করে তৈরি হয়ে এসেছিল। অনেকটা সময় পর ওনারা বাকি লোকদের হারায়। যাক, সকালের চেষ্টার আমরা ওদের পরাজিত করলাম। আচ্ছা, এখন তাড়াতাড়ি করে ওদের নিয়ে চলে আসো, আর সময় নষ্ট করা যাবে না। এদিকে ওদের নিয়ে আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসা হলো। সবাইকে এক এক করে এখানে লাইনে গিয়ে দাঁড় করাও, আর সবার গলায় দড়ি আটকে দাও। কিছুক্ষণ পর ওদের গলায় দড়ি আটকে দেওয়া হয়, আর রাকাকে ইশারা করা মাত্রই ওদের এক নিমেষে মেরে ফেলা হয়। ওদের মেরে ফেলার পর তোমরা সবাই তাহলে এখান থেকে যাও, আমি ওদের শনাক্ত করব, তারপর ওদের কবর দেওয়া হবে। সব সৈনিকরা চলে যায়। সবাই যাবার পর বডি অফিসার সবার মুখ দেখতে থাকে। সবটা চেক করার পর ওখানে ইউসুফের লাশ পাওয়া যায়। এরপর উনি এক এক করে আন্ডারগ্রাউন্ডের রাস্তা দিয়ে ওদের লাশগুলো নিচে ফেলে দেয়। এই আন্ডারগ্রাউন্ডের রাস্তা কোথায় গিয়ে নেমেছে তা একমাত্র বড় অফিসারই জানে। এটা এমন একটা জায়গা, এখানে যাদের মারা হয় তারা একটা রুমে গিয়ে পড়ে। এরপর ওখান থেকে ওদের একটা রিমোটের সাহায্যে নিয়ে ওখান থেকে একটা সুড়ঙ্গের পথে আনা হয়। এরপর ওই সুড়ঙ্গ ওদের সবাইকে ফেলে দেওয়া হয়। এই সুড়ঙ্গ এতটাই ভয়ঙ্কর যে এখানে কোনো জীবিত মানুষও যদি ফেলে দেওয়া হয় তাহলে সে বেঁচে ফিরে আসতে পারবে না। এতটাই ভয়ঙ্কর এই জায়গা, কেননা ওই জায়গায় সব লাশের পর লাশই আছে। এইদিকে এইভাবে কিছুদিন যেতে থাকে। ইরাও আকাশের পথ চেয়ে বসে থাকে। 5 মাস ট্রেনিং শেষ করার পর আকাশ ও আবির আসে বড় অফিসারের কাছে। ওরে দেখে উনি খুশি হয়। কেমন আছো তোমরা? তোমাদের সব ট্রেনিং শেষ হয়েছে তো? ট্রেনিং শেষ না হলে তো আমরা এখানে আসতে পারতাম না। তা ঠিক বলছো, কিন্তু একটা সমস্যায় পড়ে গেলাম। কি সমস্যা? আমাদের রাজ্যের রাষ্ট্রপতির মেয়েকে কারা যেন তুলে নিয়ে গিয়েছে। এখন ওই ব্যাপারে কথা বলতে যাব। স্যার আমরাও আসি তাহলে? কিন্তু তোমরা কি পারবে? কোনো না, তোমরা তো মাত্র ট্রেনিং শেষ করে এসেছো। স্যার, একজন দেশ প্রধানের মেয়ে বিপদে আছে, সেখানে আমরা চুপ করে থাকতে পারি না। আচ্ছা, চলো তাহলে। এরপর ওরা সবাই চলে যায় রাষ্ট্রপতির বাড়িতে। এই বাড়িতে বর্তমানে পুলিশ, কমান্ডো, রাজনৈতিক লোক ও আর্মি দিয়ে ভরা ছিল। আকাশ ও আবির যখন বড় অফিসারকে নিয়ে ভেতরে গেল তখন সবাই একে একে সালাম দিতে থাকে। বড় অফিসার ওদের নিয়ে রফিক চৌধুরীর সামনে যায়। রফিক চৌধুরী তো আকাশকে দেখেই চিনতে পারে, কেননা উনি ইরার কথাই ওই দিনই শপিং মলের সিসিটিভি ফুটেজ দেখেছিল। তখন ইরা আকাশের কথা ওর বাবাকে জানায়। উনি আকাশকে দেখে বুকে জড়িয়ে নেয়। এতে অনেক অবাক হয়। উনি কান্না জড়িত কণ্ঠে বলে, তুমি এসেছো আকাশ? স্যার, আপনি আমাকে কি করে চিনেন? তা পরে জানতে পারবে, কিন্তু তুমি এখানে কি করো? স্যার, আমি বলছি, ও আকাশ। কয়েকদিন হয়েছে ও আর্মির ট্রেনিং শেষ করে ও এখানে এসেছে, তাই ওকেও আমি সাথে করে নিয়ে আসলাম। কিন্তু স্যার, ওদের কাছ থেকে কি কোনো কল এসেছে? ওরা কি চায় বা না চায়? এসেছে। তার জন্য ওরা একজন সাধারণ লোককে যেতে বলেছে একটা ঠিকানায়, কিন্তু কেউ প্রাণের ভয়ে যেতে রাজি হচ্ছে না। তাহলে আমি যাব। তাছাড়া আমাকে তো কেউ এখনও চিনে না। তাছাড়া ডাটা বেজে আমার বায়োডাটা এখনও সেভ করেনি, তাই ওরা শত চেষ্টা করলেও আমার আসল পরিচয় জানতে পারবে না। সত্যি তুমি যাবে? জি যাব। তাহলে এখনও জায়গা আর আপনার মেয়ের ছবি দিন, যেন আমি দেখে চিনতে পারি। আকাশের কথা শুনে রফিক সাহেব অবাক হয়। তার মানে কি ইরা ওর পরিচয় দেয়নি, আর এটিও না জেনে রাজি হয়েছে? আর আমি ভেবেছিলাম এই ছেলেটা ইরাকে ভালোবাসে, তাই ওকে বাঁচাতে এসেছে। এখন দেখি ও কিছুই জানে না। কি ভাবছেন? স্যার, আমাকে বিশ্বাস করতে পারেন, আমি এমন কিছু করব না যার জন্য আপনার ক্ষতি হয়। এই নাও ঠিকানা, তাছাড়া ছবি লাগবে না, কেননা আমার মেয়ে ছাড়া ওর আর ওখানে কোনো মেয়েই নেই, তাই ওরাই ওর সাথে তোমার দেখা করিয়ে দেবে। তাহলে আমি এবার চলি স্যার। এই বলে আবিরের থেকে বিদায় নিয়ে চলে আসে ওইখান থেকে ওই ঠিকানায়। ওই ঠিকানায় বড়ই অদ্ভুত, কেননা ওরা সমুদ্রের ধারে আসতে বলেছিল, তাই ওখানে এসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ওখানে একটা হেলিকপ্টার আসে, আর হেলিকপ্টার থেকে আকাশকে চেকিং করে উঠিয়ে নিয়ে চলে যায়। ওকে তো উঠিয়ে নিল, আমরা তাহলে এবার ট্রেকিং করা শুরু করি, কি বলেন? ট্রেকিং করবে মানে কিভাবে? ওর কাছে তো কোনো কিছুই নেই। স্যার, আমাদের ট্রেনিংয়ে শেখানো হয়েছে কিভাবে ছোট ছোট জিনিস লুকিয়ে রাখতে হয়।
এবার আমরা ট্রেনিং করে এই জায়গায় লোকেশন খুঁজে বের করতে থাকি। এইভাবে কিছুক্ষণ পর ওরা লোকেশন ট্র্যাক করতে সক্ষম হয়। লোকেশন কোথায় দেখছো? ওটা তো আমাদের এখানকার সব থেকে বড় জঙ্গলটাই, তাও শেষ প্রান্তে, এক কথায় আরেকটা রাজ্যের কাছাকাছি প্রায়। আমার তো মনে হয় এটা পাকিস্তানি বর্ডারের কাছে ওনারাই নিয়ে গিয়েছে। শুধু শুধু ছেলেটা আমার মেয়ের জন্য নিজের জীবনটা দিতে না হয়। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, ওর কিছু হবে না। আপনি ওকে ফাইলটা দিয়েছেন তো? দিয়েছি, ওরা যেভাবে বলেছে ঠিক সেইভাবেই। আমরা তাহলে ওই ঠিকানায় যুদ্ধ বিমান আর বেসামরিক বাহিনী পাঠিয়ে দিচ্ছি। কিন্তু স্যার তা তো সম্ভব না, কেননা ওই জায়গায় যেতে চাইলে ওরা সহজে আমাদের দেখে ফেলবে, এতে করে অনেক সমস্যায় আমাদের পড়তে হবে। তাছাড়া ওরা আমাদের দেখে নিলে আকাশ স্যার আর আপনার মেয়ের জন্য ক্ষতি হতে পারে। তাহলে কি করবে তোমরা? আমরা জঙ্গলের আগে নেমে যাব, এরপর ওখান থেকে বাকি পথ যাব। কি এখন থেকে 200 কিলোমিটার তোমরা হেঁটে হেঁটে এখন শেষ করবে? আমরা ওখান থেকে স্পিড বোটের সাহায্যে বাকিটা যাব, এরপর বাইকে। আর ওই বাইকগুলোতে কোনো রকম শব্দ থাকবে না। তোমরা কতজন যাবে এখানে? ওরা ওখানকার কতজন আছেন তা তো জানি না, আমরা সেই জন্য 100 জন আর্মি অফিসার মিলে ওখানে যাব। ওকে, যাই করো না কেন আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই। স্যার, তাহলে আমি ফোর্স তৈরি করে বেরিয়ে পড়ি। সত্যি তোমাদের জবাব নেই। ট্রেনিং শেষ করেই এত গুরুত্বপূর্ণ একটা মিশনে যাচ্ছ। আচ্ছা, তাহলে এখানে যাওয়ার জন্য তোমরা প্রস্তুত হও। ঠিক আছে স্যার। এদিকে ওরা আকাশকে নিয়ে জঙ্গলের ভিতর নামে। ওখানে নামতেই কয়েকজন টেররিস্ট আসে ওর সামনে। ওই, ওকে ভালো করে চেক কর। চেক করেছি বস, ওর কাছে কোনো হাতিয়ার নেই। তা ওরা আর কাউকে ফেলো না, এই লোকটাকে এখানে পাঠালো। আচ্ছা, যাই হোক, আমাদের যা দরকার তা আমরা পেলেই হবে। আচ্ছা, ওকে নিয়ে আয় আমাদের সাথে। এরপর ওরা একটা গাড়িতে নিয়ে বসায়। গাড়িতে 1 ঘন্টা কেটে যায়। এরপর ওরা ওদের মূল আস্তানায় গিয়ে পৌঁছায়। ওই আস্তানায় প্রায় পাকিস্তানি বর্ডারের কাছে। ওখানে যাওয়ার পর ওরা ইরার সামনে আকাশকে নিয়ে যায়। ইরার মুখে কাপড় ছিল, তাই আকাশ ও খেয়াল করেনি। কিছুক্ষণ পর এর মুখের কাপড় সরিয়ে দে। ঠিক আছে বস। কাপড় সরিয়ে দেয়। ইরাও একটু নড়ে চড়ে বসে। এতে করে আকাশ এইবার ইরাকে পুরোপুরিভাবে দেখতে পাচ্ছে। ইরাও আকাশকে দেখে অবাক হয়। ইরা, তুমি? আমি। কিন্তু তুমি এখানে কেন? আমি তো এসেছি এখানে আমাদের রাজ্যের রাষ্ট্রপতির মেয়ের কাছে, কিন্তু তুমি এখানে কেন? আমি ওনার মেয়ে, যার কাছে তুমি এসেছো। তুমি বলেছিলে 5 মাস পর তুমি আমার সামনে আসবে, কিন্তু এইভাবে আসবে আমি তা কল্পনাও করতে পারিনি। কেন এসেছো এখানে? এরা তোমাকে মেরে ফেলবে। ও, তাহলে তোরা দুইজনকে ভালো করে চিনিস, তাহলে তে আর কোনো সমস্যাই নেই। আপনারা কি চাচ্ছেন বলেন তো? তা এখন বুঝতে পারবি। ওই একজন কাজী ডেকে ওদের বিয়েটা আগে দিয়ে দে। কি বিয়ে? আপনারা বিয়ে করানোর জন্য লোক ডেকে ডেকে এনেছেন? ওর সাথে বিয়ে দিয়ে আপনাদের কি লাভ হবে বলুন? তা তোর না জানলেও চলবে। এই কাজী নিয়ে আয়, তার আগে ওই পাইল নিয়ে আয়, আমার সাথে আয় একজন। ওরা ফাইল নিয়ে ইরাও আকাশকে একটা রুমে আটকে রাখে। এদিকে ইরা আকাশকে জড়িয়ে ধরে আর কপালে কিস করতে থাকে। এতে আকাশও অবাক হয়। কি করছেন কি? আমি তোমাকে ভালোবাসি আকাশ। ইরার কথা শুনে অবাক হয়, কেননা ইরা ওকে ভালোবাসবে তা তো কল্পনাও করতে পারেনি। এরপর ইরা সবটা আকাশকে বলে। সবটা শোনার পর, সত্যি ইরা, তুমি যে আমার মতো একটা সাধারণ ছেলেকে ভালোবাসবে তা তো আমি কল্পনাও করতে পারিনি। তোমার জন্য আমি 5টা মাস অপেক্ষা করেছি, কিন্তু 5 মাসের মধ্যে এইভাবে দেখা হবে আর এইভাবে আমাদের বিয়ে দেবে তা স্বপ্নের মতোই লাগছে আমার থেকে। আমিও ভাবিনি এইভাবে তোমার সাথে দেখা হবে আর বিয়ে করতে হবে। কিছুক্ষণ পর কাজী এসে ওদের দুজনকে বিয়ে পড়িয়ে দেয়। বিয়ে পড়িয়ে ওদের একটা রুমে রাখে। কিছুক্ষণ পর সেই ভিডিও ইরার বাবার কাছে পাঠিয়ে দেয়। স্যার, একটা ভিডিও এসেছে। কিসের ভিডিও? জানি না, খারাপ কোনো ভিডিও না হলেই ভালো হবে। আচ্ছা, ভিডিওটা চালাও। ভিডিও চালানো হয়। ভিডিওতে দেখানো হচ্ছে ইরা আকাশকে বিয়ে দেওয়া হচ্ছে। এটা দেখে বড় অফিসার ঘাবড়ে যায়, কিন্তু বড় অফিসার রফিক চৌধুরীর দিকে তাকিয়ে দেখে উনি খুশি হয়েছেন। স্যার, আপনি কি ওদের বিয়েতে খুশি হয়েছেন? হবে না কেন, আমার মেয়ে তো ওকে পছন্দ করে। কি বলছেন কি স্যার? ঠিকই বলছি, ওদের বিয়ে দিয়েছে তাতে আমি খুশি হয়েছি, কিন্তু একটা কথা মাথায় ঢুকছে না।
কোনো কথা? কথাটা হলো, ওরা ইরার সাথে কেন আকাশের বিয়ে দিল? এই বিয়ে দেওয়ার জন্য কি ওরা এখান থেকে একটা ছেলে পাঠাতে বলেছিল? আমারও তো এই প্রশ্নটাই মাথায় ঢুকছে না, কিন্তু কোনো করলো এটা অমন। তা তো এখন আকাশের থেকে কন্ট্যাক্ট, আমাদের সাথে কন্ট্যাক্ট করলে জানতে পারবো। এখনও আমার মেয়ের জামাই ও হয়ে গেল, তবে ভালোই হয়েছে। তেমন ঠিক বুঝি নাই। আমার মেয়ে ওই ছেলেটাকে ভালোবাসতো, কিন্তু ভাগ্য কি পরিহাস, এই ছেলের সাথে ওর বিয়ে হয়ে গেল। এখন দেখি সামনের দিকে কি হয়। এদিকে আবির আর্মি সৈনিকদের নিয়ে ওই জায়গায় চারিদিকে ঘেরাও করে ফেলে। ওরা এক এক করে ভেতরে যেতে থাকে। ভিতরে যতই যাচ্ছে ঠিক ততই বিপদ ওদের কাছে আসতে থাকে। কিছুক্ষণ পর, তোমরা এই দিকে যাও আর তোমরা এই দিকে আসো, আর সাথে একটা কাজ করো, সাইফ আর কাছে উঠে যাও। বাকিটা তো কি করতে হবে বুঝতেই পেরেছো। হ্যাঁ, আমরা তাহলে নিজেদের পজিশন নিয়ে নিই। এদিকে কিছুক্ষণ পর ওরা সামনে যাকেই পাচ্ছে তাকেই মেরে ফেলছে। এদিকে ওই টেররিস্টগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। ওরা এক একজনকে গুলি করতে থাকে। গুলির আওয়াজ শুনে ইরা ভয় পেয়ে আকাশকে জড়িয়ে ধরে। তুমি একটা কাজ করো, এর ভিতরে লুকিয়ে থাকা আমি এদের দেখতেছি। তুমি ওদের সাথে পারবে না। তাছাড়া আমি তোমাকে এক মুহূর্তের জন্য হারাতে চাই না। প্লিজ তুমি আমার সাথে থাকো। বিয়ের প্রথম দিনে আমি তোমাকে হারাতে পারবো না। আমি এইভাবে চুপচাপ বসে থাকতে পারি না। কথা দিচ্ছি আমি অবশ্যই ফিরে আসব। সত্যি আসবে তো? কথা দিলাম। এ বলে ইরাকে একটা রুমে আটকে দেয়। রুমে আটকে দেওয়ার আগে আকাশ ওর ট্র্যাকারটা ইরার হাতে দিয়ে দেয়, যেন যে কোনো মূল্যে ওকে খুঁজে বের করতে পারে। এখান থেকে একটা বন্দুক নিয়ে ভেতর থেকে সবাইকে এক নিমেষে শেষ করে দেয়। এদিকে কিছুক্ষণ পর আবির বাহিরে সবাইকে মারতে মারতে ভেতরে এসে আকাশ ওখানে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। আকাশকে দেখে আবির জড়িয়ে ধরে। কিরে, সবাইকে নিমেষেই শুইয়ে দিলি? তার বলতে? তা উনি কোথায়? কার কথা বলছিস? যাকে বাঁচাতে এখানে আসা। দাঁড়া, বের করতেছি। এই বলে ওই রুম থেকে ইরাকে বের করে। ইরা বের হয়ে আকাশকে জড়িয়ে ধরে খুশিতে। আর কিছু হয়নি। এদিকে ওদের এমন কাণ্ড দেখে আকাশ ওর মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তুই মুখটা এরকম করে রেখেছিস কেন? তুই এসেছিস ওনাকে বাঁচাতে, কিন্তু এখানে দেখি কয়েক ঘন্টায় প্রেম ও বাজিয়ে নিলি। তুইও না এখন ওই রুমের ভিতরে একজনকে পাবি, ওকে নিয়ে তাহলে ক্যাম্পে ফিরে চল। ওই রুমে কে? আচ্ছা, তাই হবে। ওরা ওখান থেকে যতটা প্রমাণ পেয়েছে সবকিছু নিয়ে চলে আসে। পুরো রাস্তায় ইরা আকাশকে জড়িয়ে ধরেই রেখেছিল। আবিরও কিছু বুঝতে পারছে না। এদিকে কয়েক ঘন্টার পর ওরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে পৌঁছায়। ইরা গাড়ি থেকে নেমে ওর বাবাকে জড়িয়ে ধরে। স্যার, আপনার মেয়ের কোনো ক্ষতি ছাড়াই ওকে ফিরিয়ে দিলাম। এখন তাহলে আমি আসি। আবির, চল তাহলে। আমি কোথায় যাচ্ছ তোমরা? তো ক্যাম্পে জয়েন করব। কিন্তু তুমি ক্যাম্পে গেলে আমার মেয়ের কি হবে? দেখুন স্যার, এটা তো ওরা জোর করে বিয়ে দিয়েছিল। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো না? বা এই বিয়েটাকে কি তুমি মানতে পারছো না? আমি সবই মানি, কিন্তু তোমার বাবা কি আমাদের এই সম্পর্ক মেনে নিবে? কেন মেনে নিবে না? দেখো, তোমার বাবা দেশও প্রধান আর আমি বর্তমানে একজন মেজর। আমার মতো ছেলের সাথে কি তোমার বাবা মেয়ের বিয়ে কি দিবে? আমার কোনো আপত্তি নেই। তাছাড়া আমার মেয়ে যখন তোমাকে পছন্দ করে তখন আমার আর কোনো আপত্তি নেই। আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি তো এখন বাড়িতে যাবে, তাহলে ওকে নিয়ে যাও। স্যার, আমার নিজস্ব কোনো বাড়ি নেই, সেজন্য ওকে বাড়িতে ওঠানোর আগে আমাকে ফ্ল্যাট দেখতে হবে। তার কোনো প্রয়োজন নেই। তুমি যখন আমার মেয়ের জামাই, তখন তুমি এতেই থাকবে আমাদের সাথে। কিন্তু ঘর জামাই থাকাটা কেমন দেখায় না? ঘর জামাই বললে ওদের গায়ে লাগে, যারা নিজের থেকে বউয়ের খরচ চালাতে পারে না। কিন্তু তুমি তো আরও 3-4টা বউ চালানোর ক্ষমতা আছে। তাছাড়া আমি কিছু শুনতে চাই না। তুমি এই বাড়িতে থাকবে। তাছাড়া তোমাদের বিয়ে তো কেউ দেখেনি, তাই আমি কালকে তোমাদের বিয়ের অনুষ্ঠান করব, সেজন্য তুমি সময় মতো আসবে। ঠিক আছে। এদিকে ইরা ওর রুমে চলে যায়। আকাশ যেতে যেতে আবিরকে সবটা বলতে থাকে। আবিরও সবটা শুনে অবাক হয়ে যায়। পরের দিনে আকাশ দোলা সেজে ইরার বাড়িতে আসে, সাথে আবিরও ছিল। ইরা বাবা ওখানে সবার সাথে আকাশকে পরিচয় করিয়ে দেয়। আকাশও সবার সাথে পরিচয় হয়ে নেয়। রাতের বেলা ইরা ও আকাশ ইরার রুমে বসে আছে, সাথে গল্প করতে থাকে। গল্প করা শেষ হলে ওরা দুজনের কাজে লেগে পড়ে। ওরা দুজন কি গল্প করছিল তা তো
আপনাদের বলাই যায়। আসলে ওরা গল্প করছিল এই নিয়ে যে এই 4 মাস ইরা কি কি করেছিল তা নিয়ে ওরা দুজন কথা বলছিল। সকালবেলায় ইরা চুলের পানি দিয়ে আকাশের ঘুম ভাঙায়। ঘুম ভেঙে ইরাকে জড়িয়ে ধরে। সারা রাত অনেক আদর করেছো, তাই এখন তুমি ফ্রেশ হবে। না হলে হয় না? জি না, তুমি যাবে কিনা তাই বলো। যাচ্ছি। এইদিকে আকাশ গোসল করে অন্য ওদিকে ইরা রেডি হতে থাকে। কিছুক্ষণ পর ওরা দুজন রেডি হয়ে বেরিয়ে আসে, নাস্তা করে নেয়। তোমরা কি কোথাও বের হবে? না বাবা, আমি কোথাও যাচ্ছি না। না বাবা, আমরা একটু সমুদ্রের ধারে যাব। তাহলে যাওয়ার সময় অবশ্য সিকিউরিটি নিয়ে যাবে। লাগবে না বাবা, তোমার জামাই থাকতে সিকিউরিটির কি দরকার? তাছাড়া আমরা এখানে সিকিউরিটি নিয়ে গেলে কিছুই তো। ঠিক আছে, তাহলে যাও। না বাবা, আমি কোথাও যাচ্ছি না। তুমি তো যাবেই, তুমি না গেলে আমি অন্য কাউকে নিয়ে গিয়ে ওইগুলো। এই না, আমি রাজি। এই তো গুড, তাহলে চলো। ইরা অনেক জোরাজুরি করে আকাশকে নিয়ে চলে আসে। ওরা দুজন সমুদ্রের পাড়ে হাঁটছে। ইরা মাঝে মাঝে আকাশের কোলে উঠে যায়, একবার কোলে ওঠে একবার কাঁধে ওঠে। যদিও আকাশে তাতে একটুও কষ্ট হয় না, কেননা এই সব কিছুর ট্রেনিং করা আছে। ইরা তো বিরক্ত হয়ে বলে, এই তোমার কি একটুও কষ্ট হয় না? কষ্ট কেন হবে? এই যে আমি তোমার কাঁধে উঠে আছি, তাছাড়া মেয়ে মানুষ উঠলে কষ্ট পেলেও ছেলেরা বলে না। এইসব ব্যাপারে ট্রেনিং করানো হয়েছে, তাই আমাদের কোনো সমস্যাও হয় না। তাহলে আমি এইভাবে আরো কিছুক্ষণ থাকি। থাকো। এই বলে ওরা কিছুক্ষণ ওখানে সময় কাটাতে থাকে। সন্ধে হতেই ওরা চলে আসে বাড়িতে। রাতের বেলায় ওরা ঘুমিয়ে থাকে। এদিকে 7 দিন কেটে যায়। আকাশের ছুটি কাটাচ্ছে। এদিকে ইরাও আকাশকে ছাড়তে চাইছে না, তবুও ইরাকে বুঝিয়ে শুনিয়ে আকাশ ক্যাম্পে আসে। স্যার এসেছেন তাহলে আপনি? তা ওই লোকটা কি মুখ খুলেছে? কিন্তু একটা খারাপ খবর আছে আমাদের জন্য। খারাপ খবর মানে? ওই লোকটার থেকে তথ্য পাই। কি রকম তথ্য? তথ্যটা হলো ওরা নাকি আমাদের দেশে বোমা ব্লাস্ট করবে। কিন্তু কেন করবে, আর তার কারণ কি জানতে পেরেছো? পেয়েছি। তাহলে তাড়াতাড়ি বলো। ইউসুফ খানকে যদি রেহাই না করা হয় তাহলে ওরা ঠিক 10 দিন পর পুরো ইন্ডিয়া বোমা ব্লাস্ট করবে, কিন্তু কোন কোন জায়গায় করবে তা এখনো জানা যায়নি। কিন্তু ইউসুফ খান তো মারা গিয়েছে। এটা নিয়েই তো বড় সমস্যা। এখন কি করব কিছুই মাথায় ঢুকছে না। ওরা 7 দিনের মাথায় বর্ডারের সামনে থাকবে। ওদের হাতে ইউসুফ খানকে তুলে দিলে ওরা বোমাগুলোকে রিমোট আর কোথায় কোথায় লাগিয়েছে তার ডিটেলস ওরা দিয়ে দিবে। কিন্তু এখন কি করব? বড় স্যার আর তোর শ্বশুরের সাথে কথা বল, দেখি ওনারা কোনো উপায় বলে কিনা। চলো তাহলে। এদিকে ওরা প্রথমে বড় অফিসারের কাছে যায়, ওখান থেকে ইরার বাবার অফিসে যায়। আকাশ, তুমি এখানে? স্যার, একটা খবর পেয়েছি, আর ওই খবর নিয়ে আপনার সাথে আমরা কথা বলতে এসেছি। কি কথা? আকাশ এরপর সব কথা বলে। এদিকে পুলিশ অফিসার ওই মিটিংয়ে চলে আসে। ওইখানে উনি সবটা শুনতে থাকে। উনি সবটা শোনার পর, এটা তো এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এখন কি করা যায়? স্যার, একটা উপায় আছে। কি উপায়? ইউসুফ খান এর মতো একটা লোক আছে যে কিনা ইউসুফ খান এর মতো দেখতে অনেকটা। তাছাড়া ইউসুফ খান 10 বছর ধরে জিম্মি ছিল। তাহলে এই বছর এর মধ্যে আসল ইউসুফ খান এর মধ্যে ওই ইউসুফ খান এর পার্থক্য ওরা বুঝবে না। কিন্তু এতে অনেক রিস্ক আছে। যেমন? আমরা যাকে ইউসুফ খানের বদলে নিয়ে যাব তার প্রাণ যাওয়ার আশঙ্কা আছে। কেউ কি নিজের জীবন বাজি রেখে দিতে চাইবে? প্রাণ যাবে কেন? ওরা যদি বুঝতে পারে এটা আসল ইউসুফ খান না, তাহলে তোকে মেরে ফেলবে। সমস্যা নেই, ইউসুফ খানের বয়স এমনিতে ৭০+ হবে। আর আমি যে লোকটার কথা বললাম ওনার বয়সও সেম। ওই লোকটার পৃথিবীতে কেউ নেই, তাই আমার মনে হয় ওনাকে নিয়ে গেলে কোনো সমস্যা হবে না। লক্ষ লক্ষ জীবন বাঁচাতে আমরা একজনের জীবন বিপদে ফেললে সমস্যা হবে না। তাছাড়া একজন লোকের জন্য যদি লক্ষ লোকের জান বেঁচে যায় তাহলে সেটাই করো। তাহলে আমরা ওদের শর্তে রাজি হয়ে যাই। তার আগে ওই লোকটাকে খুঁজে বের করুন, তার সাথে লোকটাকে ওদের সম্পর্কে কিছু ট্রেনিং করাতে থাকুন। তার সাথে আমার মনে হয় ওরা ইউসুফ খানকে নিয়ে তো কোনো কাজে লাগাতে পারবে না, কিন্তু হয়তো ইউসুফ খান এমন কিছু জানে যা ওদের অনেক উপকারে আসবে।
আমারও তাই মনে হচ্ছে, নয়তো এই বৃদ্ধ বয়সে ওনাকে নিয়ে গিয়ে ওরা কি স্বার্থ হাসিল করবে? আপনি তাহলে ওই লোকটাকে খুঁজে বের করুন আর লোকটাকে কিছু ট্রেনিং দিন। ওকে, তাই করব। এদিকে পুলিশ চলে যায়। অন্যদিকে বডি অফিসার ওপর অফিস সাহেব আকাশের বিচার বুদ্ধি থেকে অবাক হয়ে যায়। সত্যি আকাশ, তোমাকে এই জন্য নিজের মেয়ের জামাই বলতে গর্ববোধ হচ্ছে। তুমি তাহলে এখন বাসায় যাও, এইদিকে ওরা সামলে নেবে। তার সাথে যা বলার ছিল, তোমার হাতে এখনো 3 দিন সময় আছে। তাই 3 দিনে তুমি আর ইরা বাইরে থেকে ঘুরে আসো, ততদিন ওরা দিকটা সামলে নেবে। ঠিক আছে। এদিকে পুলিশ অফিসার ওদের সাথে যোগাযোগ করে। বল আমাদের প্রস্তাব তোরা রাজি কিনা? রাজি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমরা তো তোমাদের হাতে ইউসুফ খানকে তুলে দেব, কিন্তু তোমরা যে বোমা আর রিমোট সঠিক তথ্য দিবে তার কি কোনো গ্যারান্টি আছে? তাহলে কি চাস তোরা? আমাদেররা বোমা কোথায় আছে তার সন্ধান দিবি। আমরা যদি তোদের জায়গাগুলো চিহ্নিত করে বোমাগুলো শনাক্ত করে খুঁজে পাই, তারপর আমরা ইউসুফ খানকে নিয়ে আসব। ওই, তুই কি আমাদের বোকা পেয়েছিস? অবশ্য বলা যায়, কেননা ওই বোমাগুলো ট্রান্সসেন্সের, সামান্য শোয়া পেলেই ওইগুলো ফেটে যাবে। তাই তোরা যদি বেশি চালাকি করছিস তাহলে বোমা এখানেই ফেটে যাবে। দেখো, আমরা কোনো চালাকি করব না। করলেও সমস্যা নেই, কেন না রিমোট দিয়ে বন্ধ না করলে ওই বোমাগুলো ধরা মাত্রই তোরা শেষ হয়ে যাবি। আমরা যা বলছি তাই করো। এদিকে টেররিস্টগুলো বোমা রাখার লোকেশন পাঠিয়ে দেয়। অন্যদিকে আকাশ ইরাকে নিয়ে হলে আসে ঘুরতে। ওরা 2 দিনের জন্য একটা হোটেলে ওঠে। ওইখান থেকে সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে থাকে। আচ্ছা, আমরা এত কম সময় এখানে থাকবো কেন? একটা গুরুত্বপূর্ণ মিশন আছে, ওই মিশনটা শেষ করতে হবে। উফ, সারাক্ষণ শুধু মিশন আর মিশন। এত মিশনে যেতে হবে না। আমি আব্বুকে বলে তোমার চাকরি খেয়ে তোমাকে সারাক্ষণ আমার কাছে রাখার ব্যবস্থা করে দিব। আমি তো তোমার সাথে থাকলে তোমাকে জ্বালাই, যেমন এখনো জ্বালাচ্ছি। আমিও চাই তুমি আমাকে এরকমভাবে জ্বালাও, কেননা তোমার এই জ্বালানো আমার অনেক ভালো লাগে। কিন্তু প্রতিদিন হলে তো সমস্যা। সমস্যা নেই। আচ্ছা, এখন চলো, আমাদের ফিরে যেতে হবে। মাত্র 2 দিন হলো, আরও কয়েকদিন থাকি এখানে। জি না, আর থাকা যাবে না। একটা কথা দাও। কি কথা? তুমি তোমার কোনো ক্ষতি করা ছাড়াই মিশন শেষ করে আসবে, আর এরপর তুমি আর্মির চাকরি ছেড়ে দিবে। তাহলে খাবো কি আর তোমাকে খাওয়াবো কি? খাওয়াতে হবে না, তোমার ভালোবাসা পেলেই হবে। তাছাড়া তোমার মিশন শেষে একটা সারপ্রাইজ দিব তোমাকে। কি সেটা? আগে কথা দাও, এই মিশন শেষ করে তুমি চাকরি ছেড়ে দিবে। কথা দিলাম, ছেড়ে দিব। আচ্ছা চলো তাহলে বাড়িতে যাই, আর কথাটা যেন মনে থাকে। এদিকে আকাশ ও ইরা বাড়িতে চলে আসে। অন্যদিকে পুলিশ বোমাগুলো খুঁজে পেয়েছে আর ইউসুফ খানের মতো দেখতে লোককে তৈরি করেও ফেলেছে। এখন শুধু লোকটাকে দিয়ে ওই রিমোটগুলো ওদের থেকে হাতিয়ে নেওয়া। এইদিকে আজকে ওদের কয়েকজনকে নিয়ে একটা মিটিংয়ে বসে। মিটিংয়ে সব কিছু নিয়ে আলোচনা করা হয়। কি করবে ওরা, কোন দিক দিয়ে কতগুলো কাজ করবে, কতগুলো সৈন্য দিবে, এক কথায় এই সব নিয়ে আলোচনা করে। যে কথাটা বলার ছিল, বোমগুলো যে জায়গায় পাওয়া গিয়েছে ওই জায়গার আশেপাশে 206 ধারা জারি করে দিন তাড়াতাড়ি, যেন কেউ ওখানের আশেপাশেও না আসে। কারণ কোনো রকম সমস্যা হলে, বিল্ডিংয়ে সমস্যা হলেও কোনো রকম লোকের প্রাণ না যায় সেদিকে খেয়াল রাখবেন আপনি। আমরা তা না হয় করলাম, কিন্তু ইউসুফ খানের মতো ওই লোকটাকে নিয়ে আমরা যাব, সাথে কিছু প্ল্যান করা আছে। ওইগুলো আপনারা না জানলেও চলবে, কেননা ওকে যেহেতু আমরা যাব, তাই এইসব বিষয়ে আমরাই ডিসিশন নিব। ওকে, তাহলে আমি মানুষের নিরাপত্তার দায়িত্ব নিলাম। ওই দিনের মতো মিটিং শেষ করে আকাশ ও আবির ইউসুফ খানকে নিয়ে বেরিয়ে পড়ে ওদের দেওয়া ঠিকানায়। ওখানে যাওয়ার আগে আকাশ ওই জায়গায় প্রায় 200 আর্মি নিয়োগ দেয়। ওরা ওই জায়গায় সব দিক দিয়ে ঘিরে দাঁড়ায়। আকাশ ইউসুফ খানকে ওদের সামনে নিয়ে যায়। এই নে ইউসুফ খান, এবার রিমোটগুলো ফিরিয়ে দে। তার আগে ওনাকে আমাদের কাছে পাঠা, তারপর আমরা সব কিছু দিচ্ছি। পাশের ইশারায় 2 জন আর্মির লোক ইউসুফ খানকে নিয়ে ওদের কাছে যায়। সাথে রিমোট নিয়ে আসতে গেলে ওদের এক সৈনিক আটকে ফেলে। এবার কি করবি অফিসার? এখন তো রিমোট আমাদের হাতে। ইউসুফ ভাই আর তোদের সৈনিকও। এতেও কোনো লাভ হলো না তোদের। কেন? কারণ ওরা 2 জন রোবট মানব, আর রিমোট এই দেখ আমার হাতে।
এটা কি করে সম্ভব? সবই সম্ভব, কিন্তু তোদের মাথায় এত কিছু ঢুকবে না। এখন রিমোট দিয়ে আগে বোমগুলো নষ্ট করি। কি এত বড় ধোঁকা? এখানে ধোকা দেইনি তোদের, রিমোট দেওয়ার কথা বলেছিলি, তা আমরা পেয়ে গেলাম। এখন ইউসুফ খানকে নিয়ে তোরা কি করবি তা তোদের ইচ্ছে, আমি তো রিমোট পাঠিয়ে দিলাম। ওই অফিসার, এখান থেকে তোরা বেঁচে ফিরতে পারবি না। চারদিকে তাকিয়ে দেখ, আমার ইশারায় আমার লোকজন কিভাবে তোদের মেরে ফেলে। তুই কি ভেবেছিলি আমরা এখানে একা এসেছি? মাত্র 10 জন এখানে, আর চারদিকে তাকিয়ে দেখ, এখানে 100 জন লোক আছে আমার। ও তাই নাকি? তাহলে তো গুনে দেখতে হয়। এদিকে আকাশ 1 থেকে 10 পর্যন্ত না গুনতে থাকে, অমনি 10 জন মারা যায় এবং সাথে সাথে বাকিরা অ্যালার্ট হয়ে যায়। এরপর ওদের মধ্যে বন্দুক যুদ্ধ হতে থাকে। এতে ইউসুফ এর মতো দেখতে লোকটা মারা যায়, আর ওখানে থাকা সবগুলো টেররিস্ট মারা যায়। সবাই মরে যাওয়ায় একই বাকি সৈনিকদের নিয়ে চলে আসে ওইখান থেকে। তবে ওই যুদ্ধে 20 জন সৈনিক শহীদ হয়ে যায়। যুদ্ধ শেষে ওরা চলে আসে। এরপর আকাশ চাকরি ছেড়ে দেয় এবং ইরার কাছে আসে। সত্যি আমি অনেক খুশি হয়েছি। তার সাথে তোমাকে একটা সুখবর দিতে চাই। তাড়াতাড়ি বলো। আমি মা হতে চলেছি। সত্যি? সত্যি। আমি চাই আমার বেবি ওর বাবার মুখটা দেখুক। সেজন্য চাই না তুমি নিজের জীবন বাজি রেখে এমনটা করতে থাকো। আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। তুমি মিশনে গেলে আমার যে কষ্টের শেষ থাকে না। এই জন্যই তো চলে এলাম তোমার কাছে। সারা জীবন থেকো আমার কাছে এইভাবে ইরা ও আকাশের ভালোবাসা চলতে থাকে। আর এই ভালোবাসার উৎপত্তি হয় একজন সাহসী আর্মির কাছ থেকে। সমাপ্ত।